15 দিনের মধ্যে সে প্রায় 2000 মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে প্রকাশ্য দিবালোকে শুধু হত্যাই করে নাই, রাষ্ট্রীয় পুলিশ সেই লাশ এর মধ্যে জীবিত মানুষ সহ আশুলিয়ায় প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের মুরব্বী প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়াকে আনার এখানে অনুরোধ করেছি। তিনি যদি অসুস্থ থাকেন, তিনি হুইল চেয়ারে এসে বসে থাকবেন, তবু এটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হবে। জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বিতীয় জেহাদ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কলকাতার বুদ্ধিজীবীদের ভাষায় বাংলাদেশের জুলাইয়ের ঘোষণাপত্র লেখা চলবে না। ঠিক গত বছর এই সময় যখন আমরা খবর পেয়েছি খুনি হাসিনা পালিয়েছে, তখন থেকে এইরকম উজ্জীবন সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল। গণহত্যাকারী ফ্যাসিস্ট ভারতের সেবাদাস হাসিনার পুলিশ র্যাব তখনও ঠিক এই যখন কথা বলছি এই মুহূর্তেও সাভারে, আশুলিয়ায়, উত্তরায় আমার শত শত ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আপনারা জানেন উত্তরার শহীদ ফাহমিন বিকেল 5টার সময়ও গুলিবিদ্ধ হয়েছে। সে তার মামার সাথে বিজয় মিছিলে গিয়েছিল, বুক পকেটে তার একটা কবিতা লেখা ছিল, সেই কবিতা সহ সে গুলিবিদ্ধ হয়ে সেই ভেজা রক্তে ভেজা কবিতাটা তার মায়ের কাছে এসেছে। ভাইরা আমার, আজকের এই দিনে আমরা যে এই জুলাইয়ের ঘোষণাপত্র গ্রহণ করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ এসেছে, এই ঘোষণাপত্র হওয়ার কথা ছিল এই সরকার গঠিত হবার আগেই। আমরা করাইতে পারি নাই। এরপর বারবার কথা দিয়ে হলেও বিভিন্ন গরিমসির কারণে আমাদের আজকে পর্যন্ত এই ঘোষণাপত্র জারি হওয়ার আগ পর্যন্ত জুলাইয়ের আমার সমস্ত শহীদেরা, অন্ধরা, পঙ্গুরা এখন পর্যন্ত রাষ্ট্রদ্রোহী। আমরা বলেছি আমাদের জীবন থাকতে আমার শহীদ ভাইদেরকে রাষ্ট্রদ্রোহী করে আমরা মারা যেতে পারি না। সুতরাং আজকে আমরা জানি যে ঐতিহাসিক ঘোষণাপত্র এখানে পাঠ হবে বিকেল 5টায়। এখন পর্যন্ত এই ঘোষণাপত্রের টেক্সট আমরা কেউ দেখি নাই। আপনাদের মাধ্যমে স্পষ্ট জানাতে চাই, সরকারের বিভিন্ন স্টেকের সাথে আমরা সবাই যারা জুলাইয়ের অংশীজন আমরা বলেছি এই ঘোষণাপত্রে আমরা সেই ব্রিটিশ বিরোধী লড়াই 190 বছর আমাদের পূর্বপুরুষ এমনভাবে করেছে, তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, তার স্বীকৃতি থাকতে হবে। 190 বছরের যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের ফলে আমাদের 1947-এর আজাদি এসেছে, সেই 1947-এর আজাদির স্বীকৃতি থাকতে হবে। আমরা বলেছি তারপরে 1971 আমাদের জাতির আমাদের শ্রেষ্ঠ অর্জন, সেই 1971-এ ভারত এবং আওয়ামী লীগ মিলে যেরকম কুক্ষিগত করেছে, ভারত এবং আওয়ামী লীগের হাত থেকে উদ্ধার করে আমাদের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে। গত 54 বছরে আমরা রাষ্ট্র বানাইতে পারি নাই। এই রাষ্ট্রকে ফ্যাসিবাদী কাঠামো এবং ভারতীয় আধিপত্যবাদ কুড়ে কুড়িয়ে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, আয়নাঘর করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, পিলখানা করেছে, তারপরে দিনের ভোট রাতে করেছে, ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণ করেছে। বন্ধুরা আমার, এরকম করতে করতে পাপের পাহাড় জমে গিয়েছে 2024-এর গণহত্যা চালিয়েছে। 15 দিনের মধ্যে সে প্রায় 2000 মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে প্রকাশ্য দিবালোকে শুধু হত্যাই করে নাই, রাষ্ট্রীয় পুলিশ সেই লাশ এর মধ্যে জীবিত মানুষ সহ আশুলিয়ায় প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত সেই ফ্যাসিবাদের পুলিশ কয়জন গ্রেফতার হয়েছে আমরা জানতে চাই। যেই আমলারা দিনের ভোট রাতে করে ডিসি হয়েছিল, তাদের এখন কোথায় অবস্থান আমরা দেখতে জানতে চাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আজকের ঘোষণাপত্রে আমরা বলেছি জুলাইয়ের সমস্ত শহীদ পরিবার সামনে থাকবেন। তারপরে আমার যেই ভাই আহত, অন্ধ, পঙ্গু হয়ে গেছে, তারা সেকেন্ড লাইনে থাকবেন। এরপরে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, 24-এর অংশীজন, তাদের প্রধানরা থাকবেন। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের মুরব্বী প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়াকে আনার এখানে অনুরোধ করেছি। তিনি যদি অসুস্থ থাকেন, তিনি হুইল চেয়ারে এসে বসে থাকবেন, তবু এটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হবে। এই ঘোষণাপত্রকে কোনো একক দলের, একক ন্যারেটিভের, একক বয়ানের হিসেবে তৈরি করা যাবে না। এই আমাদের ঘোষণাপত্রে
ডানপন্থী, বামপন্থী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, সমতলী, প্রত্যেকটা মানুষ এখানে শহীদ আহাদ জীবন দিয়েছে। এখানে আমার রিয়া গোপ জীবন দিয়েছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জীবন দিয়েছে। এখানে মাদ্রাসার আলেমরা দিয়েছে, স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছে। একটু আগে দেখা হয়েছে আমাদের যেই হকার ভাই গুলির সামনে বলছেন আমি হকার আছি, হকারই থাকতে চাই। টাইনে যদি আমার দুইটা ছাত্র ভাইরে বাঁচাইতে পারি এইটা বোঝেন না কেন? তিনি আমাদের মিছিলে এসে যোগদান করেছেন। সুতরাং এই ঘোষণাপত্রের ভাষা এমন হতে হবে আমার জীবন দিয়া হকার ভাইও যেন পড়ে বুঝতে পারে। এটা কলকাতার ফোর্ট উইলিয়ামের ভাষায় কোনো তৎসম বহুল শব্দে আপামর জনতার বিরুদ্ধে কোনো ঘোষণাপত্র তৈরি করা যাবে না। এটা 18 কোটি বাংলাদেশের মানুষের যেই জবান, সেই জবানে সহজবদ্ধ করে স্বাধীনতা সার্বভৌমত্বের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সরকার আমাদেরকে বলেছে এখানে ব্রিটিশ বিরোধী লড়াই 1947, 71, 24-এর স্বীকৃতি আছে। এই জন্য আমরা আজকে ছাত্র জনতা নিয়ে ঘোষণাপত্র শুনতে এসেছি। যদি 18 কোটি মানুষের রিফ্লেকশন থাকে তাহলে সেই ঘোষণাপত্র বুকে জড়াইয়া নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা চলে যাব ইনশাআল্লাহ। আর যদি এই ঘোষণাপত্র আর একটা মুজিববাদী বাকশালী সংবিধানের মতো হয়, আর একটা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি ঘটে না এমন কোন ঘোষণাপত্র হয়, তাহলে কিন্তু আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। সুতরাং আমরা বলছি না এখানে আলেমের ভিন্ন স্টেক দাও, এখানে কমির স্টেক দাও, এখানে বামদের স্টেক দাও না। স্টেক দিতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষের। কোন এলিট বনার, কোন কলকাতার বুদ্ধিজীবীদের ভাষায় বাংলাদেশের জুলাইয়ের ঘোষণাপত্র লেখা চলবে না। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি এই ঘোষণাপত্রের জবান বাংলাদেশের জবান হবে ইনশাআল্লাহ। এবং যদি সেটা হয় বুকে জড়ায় নিয়ে জুলাই সনদের জন্য অপেক্ষা করব। জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বিতীয় জেহাদ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইন্টারিম সরকারের আমরা প্রচুর সমালোচনা করেছি। আমরা প্রফেসর ইউনূসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক বহু চক্রান্ত, ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই পরিবেশ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই। যেই দল, যেই মত বাংলাদেশে আসুক, আর কোনোদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারি আর না করে, এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন জুলাই গণহত্যার পর থেকে এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে কে নাকি আজকে আমার খুব মনে পড়ছে। আপনারা মিডিয়ার বন্ধুরা অনেকেই জানবেন, আমরা রমজানের মধ্যে এখানে একটানা 3 দিন অবস্থান কর্মসূচি দিয়েছিলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। আপনাদেরকে আজকে জানাই, আজকে আমরা আন্দোলন করবার ফলে, আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার ফলে যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না, তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ, তারা প্রত্যেকেই গণহত্যা শুধু সমর্থন যোগায় না, তারা নিজেরাও এই গণহত্যা অংশ নিয়েছে। আমাদের জন্য এটা অসীম পাওনা যে বাংলাদেশের আদালত, আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না, আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই। মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল, তারা আজকে আদালতের রায় পাওয়ার সময় অঝরে কাঁদছিলেন। আমার পাশে যে শহীদ পরিবাররা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না, তারা এমন ভাবে কান্না করছিলেন। তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারী অন্তত একটা রায় দেখে গেলেন। সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। বন্ধুরা, আমরা এতদিন নতুন বাংলাদেশ বলে চিৎকার করেছি, আপনারা বলেছেন নতুন তো কিছুই নাই। আপনারা কি চিন্তা করতে পারেন, মিডিয়ার বন্ধু থেকে শুরু করে বাংলাদেশের সচিবালয়, পুলিশ, আর্মি সবাই বলেছে 1.5 বছর আগেও হাসিনার পতন জীবনে সম্ভব না, যদি মরলে পতন হয়। কেউ যদি বলতো তারা পাগল বলতো, জীবনে পারবে না, পরে চিন্তা করো, দেশে থাকলে ভালো করে থাকো, আর নইলে বিদেশ চলে যাও। যেই আদালত খুনি হাসিনা বানিয়ে এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জামাতে ইসলাম থেকে শুরু করে বিএনপি নেতাদেরকে শুরু করে জুডিশিয়াল কিলিং করেছে, গুম করেছে, খুন করেছে, তার বানানো আদালতে তার পুরো
এস্টাবলিশমেন্টে আজকে শহীদ পরিবারের সামনে, চিরতরে অন্ধ হওয়া পঙ্গু হওয়া মানুষের সামনে আদালত যে ন্যায় বিচারের নজির স্থাপন করেছে, আমরা মনে করি এই ন্যায় বিচারকে বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে যদি আবারও সবার জীবন দিতে হয়, আমরা জীবন দিতে পিছপা হব না ইনশাআল্লাহ। প্রথমত হলো যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবার মানসিকতা নিয়েই আমরা নির্বাচনে নেমেছি ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো আমাদের কাছে যেটা চ্যালেঞ্জ সেটা হলো নির্বাচনের দিন এবং তার আগের 2টা দিন। দেখেন, আপনাদেরকে বিভিন্ন টকশো এর মাধ্যমে বলেছি, আবারও বলি, আমি এক্স্যাক্টলি জানি যে আমাদের ভোটার গ্রুপ কারা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ী, যারা খুব একটা ডিসেন্ট লাইফ লিড করে, জীবনে কারো কাছে কোনো সাহায্যের জন্য যায় না। এই মানুষগুলো যদি খুব ভালো একটা কেন্দ্র হয়, কেন্দ্রে কোনো মারামারি কাটাকাটি না হয়, দখল না হয়, তাহলে গিয়ে ভোটটা দিয়ে আসবে শান্তিতে। আমাদের জন্য দেখেন, বাংলাদেশের রাজনীতিতে খুব বাজে একটা প্র্যাকটিস আছে, সেটা হলো যারা একটু হেভি ওয়েট প্রার্থী থাকেন তারা কেন্দ্রটা দখল করার জন্য 8-10 জন দামি প্রার্থী দাঁড় করাই দেন, 10 জন 15 জন দেন। এই দামি প্রার্থীর প্রত্যেকের এগেনস্টে সে সব জায়গায় অনেক এজেন্ট ঢুকান। তো একটা বুথের মধ্যে যদি 10 জন থাকে, এই 10 জনের আপনি দেখবেন আছেন 1 জন বা 2 জন, বাকি 8 জন যে এজেন্ট সবই হলো কোনো না কোনো হেভিওয়েট প্রার্থীর দামি এজেন্ট। এবং যেহেতু ওইখানে থাকবেন যিনি পুলিং অফিসার নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু তিনি কিন্তু নির্বাচন কমিশনের সরাসরি নিয়োগপ্রাপ্ত না, তিনি আইদার কোন স্কুল বা কলেজ বা মাদ্রাসার শিক্ষক অথবা কোনো ব্যাংকার। দেখেন, তিনি একদিনের জন্য একটা দায়িত্ব পালন করতে আসছেন, হয়তো 3-4 হাজার 5 হাজার টাকা পাবেন। এখন ওইখানে সবাই মিলে যখন কেন্দ্রটা দখল করবে, ভোট দিয়ে দিবে, আপনি প্রতিবাদ করলে আপনি জানেন যে আপনার স্কুলটা যেহেতু ঢাকা 8-এই সেগুনবাগিচাতেই, আর আপনি সেগুনবাগিচার কেন্দ্রেই দায়িত্বে পড়েছেন, এবং যে জিতে যাবে সে তো আর আপনার এখানে চাকরি করতে দিবে না। সবাই চুপচাপ থাকে, টাকা অফার করা হয়, যারা একটু বেশি অনেস্ট তারা টাকাটা নেয় না, চুপচাপ থাকেন। আর টাকা না নিলে যারা চিন্তা করে যে আটকাতেও পারলাম না, টাকাটা নিয়ে যাই, তখন হয় কি, এমনভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়, ব্যালটে ভোটও পড়বে, সবই হবে, কিন্তু আপনি জানবেন না যে কিভাবে হয়েছে। এই কথাটা আমি বললাম কারণ আমার পরিবারে অনেক শিক্ষক, তারা প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে গত 20-25 বছরের বিভিন্ন ইলেকশনে তারা দায়িত্ব পালন করেছেন। আমার বোন, আমার বড় ভাইয়েরা শুধু অনিষ্টের কারণে এবং ইজ্জত চলে যাবে এই জন্য টাকাটা ছুঁয়ে নাই, কিন্তু চুপচাপ তারপরে যেটা বলেছে, তাহলে আপনি দেখতে তো খারাপ লাগে, আপনি গিয়ে অফিস রুমে বসে থাকেন। আমার ভাই বলতো যে ইলেকশনের সময় তারপরে তিনি অফিস রুমে, কারণ তার সামনে এটা করছে, তার ব্যক্তিত্বে লাগছে, অফিস রুমে বসে থাকেন, চা কফি খান, সাইন করে চলে যান, টাকাটা ধরেন না। তো এই ব্যাপারটাকে একটা রেপ্লিকেট করা হতে পারে, কারণ আপনারা কোনো সাংবাদিক তো বুথের মধ্যে যেতে পারবেন না, মূলত টাকা দিয়ে এই ভিতরে লোক ঠিক করা হবে। এইটা সব থেকে আমাদের বড় চ্যালেঞ্জ। এইটা আমরা কিভাবে ডিল করবো, আপনাদের কাছেও পরামর্শ চাই। কারণ নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই, ওই ভিতরের কোনো অফিসার যদি বাধা দেয়, তাকে যখন 1 মাস পরে চাকরিচ্যুত করা হবে, এইটা সে আটকাইতে পারবে না। কারণ ডিসিরা রিটার্নিং কর্মকর্তা হলো ওই 1 দিন 2 দিন 3 দিনের পর, এরপরে ডিসিরা কিন্তু রিটার্নিং কর্মকর্তা থেকে ডিসি হিসাবে শিফট করবেন, তখন কিন্তু সেই সরকারি দলেরই তিনি কাজ করবেন। এইটা সব থেকে বড় চ্যালেঞ্জ। সাধারণত এমপির পক্ষে, এমপির জন্য কোনো উন্নয়ন বরাদ্দ আসুক, এইটার ঘোর বিরোধী আমি জাতীয় সংসদে গেলে আমি প্রথম যে 2-3টা কথা বলবো, এর প্রথমটা বলেছি অনেক আগে, আলহামদুলিল্লাহ এটাও দেখলাম কোনো প্রার্থী এখন বলছেন। আপনাদের মিডিয়ার বন্ধুদের মনে থাকবার কথা, আমরা যখন বলেছি এটা বাংলাদেশে কোনো প্রার্থী বলে নাই। নাম্বার 1, সংসদে আওয়াজ তুলবো, এমপিরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারবেন না বিদেশ থেকে। আমি এমপি হলে কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ি আনবো না, এবং এই সুবিধা বাতিল করার জন্য আওয়াজ তুলবো প্রথমত। দ্বিতীয়ত, এমপিদের অনুকূলে কোনো স্থানীয় সরকারের উন্নয়ন বরাদ্দ দেওয়া চলবে না, এটা স্থানীয় সরকারকেই দিতে হবে, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরকেই দিতে হবে। তাহলে এমপিরা বাড়িও যাবেন না, এলাকায়ও মাস্তানি করবেন না, ছড়ি ঘুরাবেন না, তিনি পলিসি মেকিং করবেন, সংসদের যে লাইব্রেরি আছে সেখানে পড়াশোনা করবেন। নাম্বার 3, এরপরও আমার এগেনস্টে যেই অনুদান দেওয়া হবে, আমি এটা অনেক আগে বলেছি, আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই। ওসমান হাদি ঢাকা 8-এর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে প্রতি মাসে বা 6 মাসে আমার অনুকূলে যেই আর্থিক বরাদ্দ আসবে এবং তা কোন কোন খাতে কত টাকা ব্যয় করা হয়েছে, কত টাকা আবার ফেরত পাঠানো হয়েছে, শাহবাগে এলইডি বিলবোর্ডে 12 মাস আমি টানাই রাখবো ইনশাআল্লাহ। একটা বিলবোর্ড শাহবাগে লাগাবো যেটা আমার জন্য ডেডিকেটেড থাকবে, যে এটা ঢাকা 8 এমপির জন্য।
এইখানে প্রত্যেকটা পয়সার হিসাব আমি যদি না দেই তাহলে আপনারা এসে আমাকে জিজ্ঞেস করবেন এবং আমি বাংলাদেশের রাজনীতি এবং অ্যাক্টিভিজম থেকে চিরতরে বিদায় নেব ইনশাআল্লাহ। নাম্বার 2, আমার ব্যক্তিগত আর্থিক হিসাব ইতিমধ্যে আমাকে যারা সাপোর্ট করছেন তাদের জন্য আমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছি। সেই ব্যাংক অ্যাকাউন্টে গত মাসের শেষ দিন পর্যন্ত কত টাকা এসেছে পাই হিসাব দিয়েছি। আমরা প্রত্যাশা করছি আজকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত আবার গত 1 তারিখ থেকে এই যে 10 তারিখ পর্যন্ত কত টাকা এসেছে এটাও জানাবো। 1 তারিখ আজকে তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমরা নতুন করে হিসাব করব। আপনারা জানেন এই যে তফসিল ঘোষণার পর সরকার যেহেতু নিয়ম বদলায় না, তার নিয়ম হলো 25 লক্ষ টাকা একজন এমপি প্রার্থী খরচ করতে পারবে। সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারাও কি বিশ্বাস করেন? এমপি তো দূরের কথা, বাংলাদেশের যারা ওয়ার্ডের কাউন্সিলর ইলেকশন করে তারাও কি 25 লাখ টাকা খরচ করে? ভাই 25 কোটি টাকারও এখানে চা গরম হবে না। এখন এইটা করা হয়েছে আমাদের মতো প্রার্থীদেরকে আটকানোর জন্য। আপনি টাকা হিসাব না করে দিয়ে যদি বলতেন, এখন ধরেন আমার সাথে অন্য প্রার্থী তিনি 25 লাখ খরচ করলেন নাকি 100 কোটি টাকা, নির্বাচন কমিশনের হিসাবটা কিভাবে করবে? এইটা সে কোন অ্যাকাউন্টে খরচ করছে, কোন ক্যাশে হেজ করছে? বরং আপনি কয়টা বিলবোর্ড লাগাবেন, তার বেশি লাগাতে পারলেন কিনা, পোস্টার বেশি লাগালেন কিনা, আপনি সেই হিসাবটা নেন। এরপর যেহেতু নিয়ম বদলায় নাই, আমরা নিয়মের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। আমরা আমার অ্যাকাউন্টে আজকের পর থেকে 25 লক্ষ টাকার বেশি যে কয় টাকা আসবে সব, আমি যেহেতু টাকা দিতে বন্ধ করতে পারবো না, অনেকেই 10 টাকা 20 টাকা দিতে চান, ভালোবেসেই দিতে চান, না নিলে কষ্ট পাবেন। 25 লক্ষ টাকার পরে সকল টাকা আমি ইনকিলাব কালচারাল সেন্টারকে ডোনেট করে দিব। কারণ আপনারা জানেন আমরা একটা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি, অনেক টাকা এখানে খরচ, আমাদের ভলান্টিয়ার ভাইরা কোনো পেমেন্ট ছাড়া কাজ করে। এরপর একটা সেন্টার চালাইতে কত টাকা খরচ এটা আপনারা জানেন। আমাদের সেন্টারটা গেলে আমরা একটা লাইব্রেরি করেছি, সকল ঘরানার মানুষ সেখানে পড়তে যায়। তো আমি আজকের পর থেকে যে টাকাটা পাঠানো হবে সেটা 25 লক্ষ টাকা যদি এক্সিড করে ফেলে, বাকি সকল টাকা ইনকিলাব কালচারাল সেন্টারে ডোনেট করে তার মানি রিসিট আপনাদেরকে আমি আপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। প্রথম কথা হলো, দেখেন দুদকটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এইটা এককভাবে ঢাকা আটের এমপির হাতে কিছু না, এইটা ঢাকা আটের কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়েছে। অফকোর্স সেটা তো সুপ্রিম কোর্টও পড়েছে, সেটা তো সচিবালয়ও পড়েছে, তাই না? কিন্তু এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যারা ক্ষমতায় আসবেন, যারা প্রধানমন্ত্রী হবেন, ক্যাবিনেট গঠন করবেন, তারা যতক্ষণ না পর্যন্ত চাইবেন এই দুদককে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দিতে হবে, ততক্ষণ পর্যন্ত দুদক এত বড় বিল্ডিং নিয়ে দাঁড়ায় থাকতে পারবে। বরং এটা যারা দুর্নীতি করে তাদের সেফগার্ড দেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবেই থাকবে। এখন আমাদের কি করতে হবে? আমরা দেখলাম এইবার সংস্কারের সময় আমাদের প্রচুর মানুষ বললেন দুদকের প্রধান, এরপরে ন্যায়পাল, এরপরে পিএসসির চেয়ারম্যান, এইগুলো যেন প্রধানমন্ত্রীর হাতে না থাকে, এইগুলোর জন্য একটা স্বাধীন কমিশন থাকে। আমরা বাংলাদেশের কয়েকটি বড় রাজনৈতিক দল দেখলাম তারা এই কোনোটার পক্ষে না। তারা পিএসসির চেয়ারম্যানকেও স্বাধীনভাবে নিয়োগ দেওয়ার পক্ষে না, তারা দুদকের চেয়ারম্যান আরো যেগুলো স্বাধীন, কারণ তারা মনে করেন তাহলে তারা গভর্নমেন্ট রান করাতে পারবে না। তাহলে আপনারা যদি এতটুকু কনফিডেন্ট না থাকেন যে আমাদের দল আগে চুরি চামারি যা করছে, জুলাইয়ের পরে আমরা আর চুরি করবো না, এগুলো স্বাধীনভাবে ফাংশন করুক, যদি নাই পারেন তাহলে এগুলো বন্ধ করে দেন। রাষ্ট্রীয় পয়সা এগুলো পেলে বসে পয়সা খরচ করার কি লাভ? আমি আপনাদেরকে ওয়াদা দিতে চাই, আমি অন্তত যেটা পারবো, আগে বলেছি সেটা এখনো বলি, দুদক যাদের ব্যাপারে ফাইল ওপেন করে বসে থাকবে, কথা বলবে না, অথবা দুদকের মধ্যে যাদের ব্যাপারে করাপশনের এলিগেশন আসবে, এই দুদকের সামনে এসে মিডিয়ার সামনে তার নামটা প্রকাশ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আমার তার গ্রেফতার করার ক্ষমতাও তো থাকবে না, কিন্তু এই দুদকের সামনে এসে তার নাম বলবার মতো হিম্মত আমার আছে। আর যেই এমপি বা মন্ত্রী তাদেরকে বাধ্য করাবেন এই অন্যায় কাজ করতে, তার নাম সংসদে বিসমিল্লাহ বইলে প্রকাশ করে দিব। আর কিছু পারিয়েন না পারি, এইটা ইনশাআল্লাহ পারবো। সুতরাং আমরা আশা করি এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে ফাংশন করতে দেওয়া হবে। এখানে 7টা মন্ত্রণালয় একসাথে দেওয়া হয়েছে, একটা মন্ত্রণালয় দিয়েই তো সিরিজ আলোচনার সুযোগ আছে, একটা মন্ত্রণালয় দিয়ে, সুতরাং 7টা মন্ত্রণালয় দিয়ে। এরপরও আমি শিক্ষকদের সাথে বসলে যেটা সুবিধা, স্যাররা দেখলাম একজন যখন আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন, তখন মিথিল স্যার শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বলছেন, তাও আমাদের কিছু আলাপ তো হলোই। থ্যাংক ইউ। আমি বরং যারা এই পেপারটাকে সামনে আরও বড় করবেন তাদের প্রতি একটুখানি পরামর্শ, সেটা হলো এখানে অনেকগুলো কনক্রিট ডেটা দেওয়া আছে। যেমন একটা যদি বলি যে
জাতীয় 3টি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসি এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সহ মোট ওএসডি 516 জন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতি সম্বন্ধে বলা হয়েছে। তো আসলে এইটা না করে এই যে 64 জনের ডিসি যারা রিটার্নিং কর্মকর্তা ছিল দিনের ভোট রাতে করলো, এক্স্যাক্টলি তাদের কি ব্যবস্থা নেওয়া হলো? মানে শরীয়তপুর থেকে ঝালকাঠি থেকে খুলনা এই ট্রান্সফার, নাকি মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসনে নিয়ে আসা হয়েছে এটা, নাকি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, অথবা তাদের ব্যাপারে আরও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে কি না, এক্স্যাক্টলি ওই ডেটা সহ দরকার আমার মনে হয়। যেখানে অনেকগুলো এরকম ডেটা আছে খুবই কনক্রিট, কিন্তু এটার একদম ডিটেইল তথ্যটা দরকার। আর যেটা মনে হয় যে সেটা হচ্ছে এইখানের যেই সিদ্ধান্তগুলো অনুসিদ্ধান্ত আছে, আপাতত তো এখানে সুপারিশ নাই, এই ব্যাপারে জনগণ কি মনে করে। যেমন এখানে শিক্ষা মন্ত্রণালয় সম্বন্ধে আজকে এক্সপার্টিসের কথা বলছে, কিন্তু এই ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি, ইভেন স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের শিক্ষা, মানে আমাদের মুশকিলটা হলো আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলি না। আর শিক্ষা নিয়ে কথা বললে স্টেক হোল্ডার মানে মনে করি শুধু শিক্ষক, কিন্তু যে শিক্ষাটা নিচ্ছে এবং তার গার্ডিয়ান যে তার বাচ্চাকে পয়সা খরচ করে পড়াচ্ছে, তাদেরকে আমরা স্টেক হোল্ডার মনে করি না। তো আমার মনে হয় যে সামনে, আর এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে নাই, সেটা হলো শিক্ষা কমিশন করে নাই। আমি যা বুঝলাম না যে এটা আসলে কি তারা এটা করা সম্ভব না এই জন্য করে নাই, সে কতগুলো কমিশন করলো কিন্তু শিক্ষা কমিশনটা করে নাই। অ্যাটলিস্ট এটা তো করা উচিত ছিল। কারিকুলামকে স্থগিত করেছে কিন্তু শিক্ষা কমিশন করে নাই। এখনও যদি তার সুযোগ থেকে আমার মনে হয় যে শিক্ষা নীতিমালা বা শিক্ষা কমিশন নিয়ে আগানো দরকার। এই আলোচনাটার একটা মুশকিল হতে পারে, সেটা হলো গত 15-16 বছরের, যেমন আপনি এইখানের কনক্রিট একটা ডেটা আছে, খুন ও নারী নির্যাতন পুলিশ সদর দপ্তরের তথ্য। এখানে 2024-25 সেপ্টেম্বর থেকে জুনে দেওয়া হয়েছে 2584, 2023-এ 3000, মানে এইগুলোর সাথে মিলিয়ে দেখা যাবে যে অন্য 5 বছরের চেয়ে গত বছরে খুন খারাপই কম হয়েছে এটা। কিন্তু এই তথ্য তো এটা মিসলিডিং এই অর্থে গত বছরে খুন হওয়ার কথা ছিল মিনিমামের 50 গুণ, মানে গত 5 বছরে 3000, মানে গত বছরে 2023-এ 3000, 2024-এ এসে 2500, মানে 500 কমছে না। এটা তো না, এটা হওয়ার কথা ছিল, কারণ এইখানে যেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেই ফ্যাসিবাদের পতনের পরে আওয়ামী লীগ নিজে বারবার যে বয়ান জারি করেছে যে 5 লাখ মানুষ মারা যাবে। তো এই যে 5 লাখ মানুষ মারা গেল না, বরং এই যে খুনগুলো হলো এগুলো পলিটিক্যাল মদত হয়েছে কিনা, ইভেন গুমের তথ্য এখানে নাই। যে গত এই সরকারের যদি একটা ক্রেডিট থাকে হাজারটা সমালোচনার মধ্যে, সেটা হলো এই সরকার রাষ্ট্রীয় মদতে গত 1 বছরে একটা গুমও করে নাই। খুন যেগুলো হয়েছে এগুলো তো বিচার হবে বিভিন্নভাবে, কিন্তু গুম কি করেছে? তো আমাদের যে কাজটা সেটা হলো আমরা এই আলোচনাগুলোর মধ্যে একটা খুবই জরুরি ব্যাপার, সেটা হলো এই সরকারকে আমরা এমনভাবেও ভালোবাসতে চাই না সে যেন আরও নির্বাচন বিলম্বিত করে আরও 2-4 বছর থেকে যেতে পারে, এটাও তার কাজ না। আবার এমনভাবেও যদি আমরা ফ্রেমিং করবার একটা প্রক্রিয়া তৈরি করি, তাহলে দেখা যাবে সবাই পিছনের সাথে, দেখেন হাসিনার 16 বছরের সাথে কোনো কিছুর কোনো তুলনা চলবে না। এই যে মানুষ অর্থনীতির উন্নয়ন চায়, শিক্ষার উন্নয়ন চায়, সব কিছুর উন্নয়ন চায়, কেন? তার জীবনের উন্নয়ন চায়। এখন জানটা যদি বাইচা না থাকে তার উন্নতি দিয়ে কি হবে? মানে মানুষ শিক্ষা ব্যবস্থা কেন ভালো চায়? তার বাচ্চাটার স্কুলে দিবে, তার বাচ্চাটা বেঁচে না থাকলে, সে নিজে বেঁচে না থাকলে। তা আমাদের গত 16 বছর আমাদের জান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না। মানে এর থেকে কোন জাহান্নাম হতে পারে যে একটা মানুষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরপরে আয়নাঘরে নেয়ার পরে সে কোনোভাবে যখন স্বীকৃতি দিচ্ছে না তাকে জঙ্গি মামলার সাথে অ্যাটাচ করবার জন্য, তারপরে সেই আয়নাঘরে তার সামনের ছেলে তার স্ত্রীকে এনে ধর্ষণ করা হয়েছে। এরপর তার কাছ থেকে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি এই সময়টা আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার স্ত্রীর সাথে ঘটছে, যে আপনার সামনে বসে জবানবন্দি নেওয়ার জন্য তাকে ধর্ষণ করা হচ্ছে। একটা ছোট বাচ্চা যে আয়নাঘরে ডক্টর ইউনূস সাহেবের সাথে গিয়েছিল, সে ইন্টারভিউ করছে যে তার মাকে যখন আয়নাঘরে সে পিটিয়েছে, সেও তখন পাশে, সে বাথরুম করে ফেলেছে, তারপর বলেছে আমার মা অনেক ভারী, একটু দাঁড় করাই দাও, তারপর তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিই। মানে আপনি মুশকিলটা হলো এখন যে আলোচনাটা করবার দরকার ছিল, গত 16 বছরের এখন পর্যন্ত 1800 মানুষ বেশি যারা গুমের শিকার, যারা অভিযোগ করেছে, এখন পর্যন্ত সেই গুমের শিকার লোকদের আমরা ভিন্ন কোনো প্রেস কনফারেন্স করেছি? আমরা প্রত্যেকটা গুমের শিকার পরিবারের গল্প জেনেছি। আপনারা জানেন যে যেই সন্তানটা যেই সন্তানটা দুনিয়ায় আসবে এই খবর জেনে বাবা গুম হয়ে গেছে, সেই সন্তানের বয়স এখন 14 বছর 15 বছর, এখনও সে বাবার অপেক্ষা করে। ইলিয়াস আলী ভাই যিনি গুম হয়ে গেছেন বিএনপির, আপনারা জানেন যে ওনার ছেলে ঢাকায় ল প্র্যাকটিস করতো, তারপরে বাইরে চলে গেছে এখন। তো উনি যেই ব্যারিস্টার দোলন ভাইয়ের চেম্বারে প্র্যাকটিস করতো, দোলন ভাই বললো যে জানো এই আন্দোলনের পরে ইলিয়াস ভাইয়ের ছেলেটা প্রতিদিন একটা সময় এসে আমার কাছে হাউমাউ করে কান্না করতো যে চাচা এর চেয়ে তো 5ই আগস্ট না হইলে মনে হয় ভালো হতো। বলে কেন? যে এরপরে আমি জানতে পারলাম যে আমার বাবার এরকম মানে কেটে ইট পাথর ঢুকে তারপরে তারে ভাসায় দেওয়া হয়েছে।
এর আগ পর্যন্ত তো আমি আমার মা প্রতিদিন একটা আশাবাদীতে থাকতাম যে অন্তত আমার বাবা মনে হয় একদিন ফিরতে পারে। তো এই 5ই আগস্ট হয়ে যাওয়ার পর তখন আমি জানি আমার বাবার সাথে এটা হয়েছে বলে চিৎকার করে কান্নাকাটি করতো। আমাদের মুশকিল হলো আমরা আমাদের জাতির মননে, মনস্তত্ত্বে, কালচারে এই গুম কি প্রত্যেকটা জীবন একটা যেমন তো না। আর একজন ভিকটিম বললেন ভাই যিনি গুম হয়েছে তার সাথে হলেও হতো। এই পুরো আইনশৃঙ্খলা বাহিনীগুলো তার বাবা মা ভাই বোন তার আত্মীয় স্বজনের সাথে মুহুর্মুহু মিথ্যা বলে বছরের পর বছর ঘুরাতো। তারা জানো মানুষটাকে মেরে ফেলা হয়েছে, তারা জানতো। কিন্তু ডিবি থেকে বলতো আপনারা এনএসআইয়ের কাছে যান, এনএসআই বলতো আপনারা ডিজি, এইরকম সারাদিন তাদেরকে তারার উপরে রাখা। মানুষের চাকরি নেয়, ঘর বাড়ি নেয়, তারপর ঋণের উপর ঋণ করে এজেন্সির কাছে দৌড়াতো, অথচ তারা জানতো তাকে খুন করে ফেলা হয়েছে। সুতরাং আমাদের যেটা দরকার, এই যে আমাদের কতগুলো গুম, কতগুলো খুন, এদের নিয়ে আমরা ডকুমেন্টেশন করতে পারলাম কি না, এদের নিয়ে আমরা এই কথাগুলো জনমানুষে পৌঁছাতে পারলাম কি না, এই আলোচনাগুলো পৌঁছানো আমাদের অত্যন্ত জরুরি। আর এখন যেটা আমরা ধরেন আজকে এখনই আমি শুধু একটা মন্ত্রণালয়ের ব্যাপার বলি, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসনে যেটা বলা হয়েছে যে বিতর্কিত ডিসিএসপিদের নিয়ে আজকে আমার দেশ নিউজ করেছে, আমি আপনাদের এখানে ঢোকার আগে দেখলাম যে 96-তে ওই যে আলমগীর মহিউদ্দিনের নেতৃত্বে যেরকম সচিবালয়ে একটা আমলারা বিদ্রোহ করেছিল, জনতার মঞ্চ নামে তৈরি করে, মব তৈরি করে তারপরে যে কাজ করেছিল, তারা ঠিক এরকম আরেকটা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে 2-3 বার আরও চেষ্টা করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বানচাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলে একটা বিদ্রোহ করবে এবং এইসব আমলাদেরকে অন্তত 4 জন উপদেষ্টা কোনো না কোনোভাবে পিছন থেকে পেট্রোনাইজ করেন। তো এই যে, এবং অনেকে ডক্টর ইউনূসের কথা বলেন, ডক্টর ইউনূস আপনাদেরকে এটা আজকে আবারও ক্লিয়ার বলি, ডক্টর ইউনূস যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন মাত্র 3টে উপদেষ্টা পদ খালি ছিল। ওনাকে আমরা বলেছি আপনি সবার বন্দুক কাঁধে নেবেন কেন? কারণ উনি দেশে আসার আগেই সমস্ত উপদেষ্টার পদ ফিল আপ করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে, বিভিন্ন এম্বাসির পরামর্শে। উনি দেশে আসার পরে জানেন যে মাত্র 3টে উপদেষ্টার পদ খালি আছে। তো এখন আমরা ওনাকে বলেছি আপনি এই ইন্টারিমকে ভেঙে দেন। এটা আমরা পরশুও বলেছি, আবারও বলছি, এই ইন্টারিমের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সামনে কোন মন্ত্রণালয় বাগানো যায় যারাই ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টায় আছে, অথবা আওয়ামী লীগ ক্যারেক্টার কীভাবে অ্যাডভান্টেজ দিয়ে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সুবিধা নেওয়া যায় সেই সুযোগে আছে। আপনি ইন্টারিম ভেঙে দেন, ইন্টারিম ভেঙে দিয়ে আপনি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। সেই শক্তিশালী এবং আরও একটা আজকে প্রস্তাবনা বলি, যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হয় আপনি একদমই 6 মাসের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যান, আপনি বি দ্য প্রেসিডেন্ট, আপনি হন। এবং আবারও বলছি, এই ডক্টর ইউনূসের ক্যাবিনেটের 101টা সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যেহেতু গণমানুষের সাথে প্রচুর মিশি, প্রচুর কথা বলি, বাংলাদেশের প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন, ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারও নাই, আপনি আপনাদেরকে বলে রাখলাম। বিকজ এখন পর্যন্ত ওনাকে মানুষ ট্রাস্ট করে, তো উনি তো পলিটিক্যাল পার্টি করে ফেল করছে, তো ওনাকে এই ট্রাস্টটা করে কেন? বিকজ ওনাকে মনে হয় উনি আর্টিফিশিয়াল না, উনি এই জুলাইয়ের জন্য কিছু করতে চান। আমাকে ওনার খুব কাছ থেকে দেখা মানুষ বলেছে যে আসিফ এবং নাহিদকে প্রথম দিকে ডক্টর ইউনূস যখন দেখতো উনি লিটারালি কেঁদে ফেলতেন। মানে এই ছেলেগুলো এইভাবে বাংলাদেশকে বাঁচাইছে, উনি কেঁদে ফেলতেন। কিন্তু প্রবলেম হলো আমাদের এই উপদেষ্টা, আমাদের ছেলেরাও যেমনি হোক তাদের ব্যর্থতাই এক ধরনের, যে তারা আসলে আপার হ্যান্ড নিয়ে নিতে পারে নাই। তারা ডক্টর ইউনূসের ফেসকে ব্যবহার করে এইটা আরও যেভাবে কাজে লাগানো উচিত ছিল তারা পারে নাই, তারা ওখানে সংখ্যায় খুব কম। তো এই ফেলিওরটা আমাদের সবার ফেলিওর। আমি বরং এখন যেটা বলতে চাই যে দেখেন, আমাদের এই পলিসি পেপারটা তো নিশ্চয়ই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু শিক্ষা কতটুকুন ভালো, স্বাস্থ্য কতটুকুন ভালো, পরিবার পরিকল্পনা কতটুকুন ভালো, এগুলো তো হলো রাষ্ট্র যদি বেঁচে থাকে। আপনি লিখে রাখেন আগামী যে নির্বাচনের সময়টা ঘোষিত হয়েছে এর মধ্যে বিভিন্ন ম্যাসাকার হতে পারে এই নির্বাচনকে বানচাল করবার জন্য, এবং আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে তাহলে এই আমলারা এরকম করার সুযোগ পাবে না। কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে? সেই আগের মতো ইলেকশন হবে? সেই ইলেকশনের জন্য তো মানুষ জীবন দেয় নাই। নির্বাচন লাগবে, কিন্তু ইতিহাসের সেরা নির্বাচন লাগবে যেটা ঈদের মতো উদযাপিত হবে। সেই জন্য যে সংস্কার দরকার, প্রফেসর ইউনূসকে আমরা আবারও বলতে চাই, প্লিজ আপনি সেটা করেন, আপনি তত্ত্বাবধায়ক সরকার মুডে চলে যান। এই আমলাদের এবং ওই যে বিএনপির প্রধান সম্ভবত ওই যে বেগম জিয়ার উপদেষ্টা আব্দুল সত্তার সাহেব, সাবেক সচিব, উনি আজকে সম্ভবত বলেছেন যে 8 জন উপদেষ্টার সম্বন্ধে অনেক করাপশনের তথ্য ওনার কাছে আছে। আমরা এখন পর্যন্ত এটা জানি না, উনি নাম বলেন নাই। তো আমি মনে করি যে এখন এটাকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক মোডে চলে যাওয়া দরকার। আর প্লিজ আগামী 6 মাস আমরা মনে করি বিপ্লবী কিছু সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য 6 মাস ইজ মোর ইনাফ। বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার জন্য হাজার মাস লাগে না, হাজার বছর লাগে না। তো আপনি তত্ত্বাবধায়ক সরকার মুডে যান বা যেভাবেই করবেন, আপনি 2টা কাজ করে যান, এই কাজগুলো অটোমেটিকলি ইমপ্রুভমেন্ট ঘটতে থাকবে। আমাদের সকল ফোকাস দিতে হবে জুলাই সনদ।
কারণ জুলাই সনদই নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। তার নির্বাচন কিভাবে হবে, তার উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে হবে, পুরো শিক্ষা পলিসি কিভাবে হবে। সুতরাং মন্ত্রণালয়ের পলিসি তো অনেক ছোট ব্যাপার। রাদার আমি আজকে যারা প্রোগ্রাম আয়োজন করলেন আপনাদেরকে অনুরোধ করি, আপনারা বরং জুলাই সনদ ঘোষিত হয়ে যাওয়ার আগেই সমস্ত জুলাই সনদের স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনারা একটা ড্রাফট দেন যে জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা কী কী থাকতেই হবে। আমরা সকল রাজনৈতিক দলকে, মঞ্জু ভাইয়েরা আছেন, জামাত ইসলামের আছেন, বিএনপির প্রতিনিধি এখানে আছেন, তাদেরকে আমরা কনভিন্স করবার চেষ্টা করবো, হাতে পায়ে ধরে বলবার চেষ্টা করবো, প্লিজ আপনারা এই জুলাই সনদের বিপক্ষে যায়েন না। এইটাকে যদি আমরা সাইন করে সামনে একটা ভালো ইলেকশন করতে পারি, তাহলে এই মন্ত্রণালয় ভিত্তিক সমস্যা আমার মনে হয় অটোমেটিকলি আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। আর প্লিজ 1 বছরে এই দেখেন, মানে 16 বছর বসে ধ্বংস করা হয়েছে আমাদের রাষ্ট্র। সমাধান করতে মিনিমাম 32 বছর দরকার ছিল, কিন্তু আমাদের এই সরকার কয়দিন ফাংশন করতে পেরেছে বলেন? প্রত্যেকটা দিন একটা না একটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে আছে। এই নির্বাচনটাও সে করতে পারবে কিনা সে ব্যাপারেও বিরাট ঝামেলা আছে। সুতরাং ওই কম্প্যারিজনে না গিয়ে আমরা গুম হচ্ছি না, এই কথাটাকে সামনে রেখে ইনসাফের বাংলাদেশ যাতে নির্মিত হয়, তার জন্য জনতার আকাঙ্ক্ষার, জন আকাঙ্ক্ষার জুলাই সনদ বাস্তবায়ন আমাদেরকে রাজনৈতিক দলের মাধ্যমে করতেই হবে। সেই প্রেশার যেন আমরা জারি রাখতে পারি, এই জন্য সবাইকে শুকরিয়া। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। রিক্সাওয়ালার জন্য, ভ্যানওয়ালার জন্য, মৎস্যজীবীর জন্য উসমান হাদি ইনশাআল্লাহ কথা বলবে। গ্রুপ অফ কোম্পানিজ, কর্পোরেট কোম্পানি যারা চাঁদা না দিয়া, শতভাগ ভ্যাট ট্যাক্স দিয়া হালাল ভাবে ব্যবসা করতে চায়, তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোনো জুলুম চলবে? আমরা বেঁচে থাকতে জুলুমতন্ত্র আর এখানে কায়েম হতে দেব না। এবার আমরা আজকে এই ভ্যান র্যালি দেখেন, সবার জন্য ভ্যানের ব্যবস্থা করতে পারি নাই। বন্ধুরা, যারা এত লোক আসবেন বুঝতে পারি নাই, যাদেরকে ভ্যানে বসতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য ভ্যান আমরা আস্তে আস্তে চালাই দিব, বাকিরা আপনারা আমাদের সাথে হাঁটতে হাঁটতে আসবেন। এবং সর্বশেষ বলতে চাই, আমাদের রাজনীতি কেবল শুরু। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারাও একদিন আমাদের মডেলেই আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। প্রমাণ বলি, ইতিমধ্যে জামাত ইসলামীর আমির উনি ঘোষণা দিয়েছেন আর কোথাও যেন মোটর বাইকের মহড়া করে না হয়। অথচ আমরা 1 মাস আগে বলেছি মোটর বাইকের মহড়া দিয়ে আর রাজনীতি চলবে না। সুতরাং নয়া বাংলাদেশের রাজনীতি হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। আমি আমার টিম প্রত্যেকের পা ফুলে গেছে, কিন্তু আপনাদেরকে জানাই, নির্বাচনের দিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমরা ফজর থেকে সারা রাত মাইলের পরে মাইল হাঁটবো, পথে থাকলে ইনসাফ কায়েম করবো। আর নইলে ইনসাফের দাবি নিয়ে আল্লাহর কাছে যাবো, আমরা থেমে যাব না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নতুন পানিতে সফর এবার জিন্দাবাদ। আমরা তো এখনো তো প্রচারণা ওরকম করে নামি নাই। আমরা যেটা চেষ্টা করছি, আমরা এখন ইশতেহারটা তৈরি করব। জনগণ আসলে কি চায় এই কথাটা আমরা আগে সবার কাছে যেতে চাই, শুনতে চাই, সেগুলোর থেকে শুনে আমরা ইশতেহারটা তৈরি করতে চাই। একজন এটিএম বুথের সিকিউরিটি গার্ড, এক চাচা, উনি দৌড়ে এসে আমাদেরকে মাথায় হাত রেখে আদর করেছেন এবং উনি একটা কথা বলেছে। উনি ওনার মতো খুব সহজ করে বলেছেন যে, বাবা একটা কথাই শুধু তোমাদের জন্য বলা, 1 টাকা কাউরে দিবাও না, জিততে পারো তাইলে 1 টাকা খাবাও না। এই যে কথাটা, যে 1 টাকা কাউকে দিবও না, 1 টাকা কাউকে কারো কাছ থেকে খাবো না, এবং আমরা আমাদের টিম সাথে সাথে নোট নিয়েছি না, এটা আমরা আমাদের ইশতেহারে রাখবো। আমাদের দেশে আমাদের এমপিরা একটা অনধিকার চর্চা করবার ফলে একটা জিনিস দাঁড়িয়েছে, সকল এমপি মনোনয়ন প্রত্যাশী যারা, তারা সবাই বলে আমি স্কুল দিব, কলেজ দিব, রাস্তা ঠিক করে দিব। তো এমপির যে ক্ষমতার এখতিয়ার, তাতে তিনি এলাকার রাস্তাঘাট ঠিক করা, তারপরে এই যে টেন্ডার ঠিক করা, এগুলো তার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা? এগুলো তো তার এখতিয়ারের মধ্যে পড়ে না। তার কাজ না ড্রেন ঠিক করা, রাস্তা মেরামত করা, তার কাজ না স্কুল কলেজ ইউনিভার্সিটি করা, মসজিদ মন্দিরে টাকা দেয়া। যদি সেটাই হতো, তাহলে এই যে আমরা সবাই আবার এখানে কাউন্সিলরকে ভোট দেই স্থানীয় সরকার নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে, আমরা যে মেয়র নির্বাচিত করি, তাহলে তাদের কাজ কি? এর মানে আমাদের এবারে যুদ্ধটা হলো একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা, যারা বুঝবে কাউন্সিলরের কাজ কি, মেয়রের কাজ কি, এমপির কাজ কি। এমপির কাজ হলো দেশ ও জাতির
যে কথাগুলো সংসদে বলা দরকার আইন গঠন প্রক্রিয়ায়, সেখানে সে ভয়েস দিবে, সেখানেও টেন্ডার বাণিজ্য করবে। তো এইটা এখন আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। সবাই প্লিজ জানার চেষ্টা করেন এমপির কাজ কি। এমপির কাজ আর চেয়ারম্যান এবং মেয়রের কাজ এক নয়। বাংলাদেশের সংসদ হলো দক্ষিণ এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ সংসদ। ভারত থেকে শুরু করে আশেপাশে যত দেশ আছে সবার থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট হলো আমাদের পার্লামেন্ট। সেই জনগণের পয়সায় যে পার্লামেন্ট চলে, সেখানে বসে মমতাজ গান গায়, আরেকজনে নাচে। এই নাচানাচি গান মানে নাচনা গানা দেখার জন্য তো জনগণের পয়সা খরচ করা যাবে না। সুতরাং ন্যূনতম আইন বানানোর মতো শিক্ষাগত যোগ্যতা কার কার আছে তাদেরকে খুঁজে আমাদেরকে সংসদে পাঠাতে হবে। এবার ভাবেন, বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, এনসিপি হোক, স্বতন্ত্র হোক, জনগণ যদি বেছে বেছে যোগ্য লোকটার সংসদে পাঠায়, তাহলে পুরো সংসদটাই তো যোগ্য লোকদের একটা জায়গা হয়ে উঠবে। ফেব্রুয়ারিতে যাতে ইলেকশন না হয়, এই জন্য স্পষ্ট কথা, দিল্লির প্রেসক্রিপশনে এই নির্বাচনটাকে ব্যাহত করার চেষ্টা চলছে। কারণ দিল্লির জন্য কনসার্ন হলো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসের এত বড় একজন নেতা তিনি সরাসরি পাবলিকলি তার মতামত দিচ্ছেন। এর মানে তাদের কি পরিমাণ ভীতি তৈরি হয়েছে। এখন তারা বুঝতে পেরেছে ফেব্রুয়ারিতে যদি আমাদের নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াই দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, সব থেকে বেশি মানুষ ভোট দিবে। জন্য আমাদের এখন রাজনৈতিক দলের কাছে বিনীত অনুরোধ, আপনাদের ঝগড়াঝাটি যাই থাকুক, দুইটা দাবির ভিত্তিতে নির্বাচন হতে হবে। এক নাম্বার, নির্বাচনের আগে জুলাই গণহত্যার যারা মাস্টার মাইন্ড অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এবং নাম্বার দুই, যার ফলে আজকে সবাই নির্বাচন করতে পারছে, সেই জুলাই এবং জুলাই সনদকে শতভাগ বৈধতা দিয়ে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে। এবং নাম্বার তিন, এই ইলেকশন যদি আপনি ঈদের মতো আনন্দ উৎসবের ইলেকশন করতে চান, তাহলে আবার যে কেউ ভোট ডাকাতি করবে না, মাসেল পাওয়ার দিয়ে জনতার রায়কে কেড়ে নেবে না, সেই গ্যারান্টি আপনাকে দিতে পারতে হবে। বাংলাদেশের যেই স্বাধীন সীমান্তে আবার যদি আগ্রাসন নেমে আসে, আবার যদি আধিপত্যবাদ নেমে আসে, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আবারও কোটি কোটি আবরার, শুধু বুয়েট নয়, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে। আবরার কোনো এক সময় শিবিরের সমর্থক ছিল, এটা আর্গুমেন্টের জন্য ধরে নিচ্ছি। এর মানে কি, তাহলে এই পরিচয়ের কারণে আবরারকে হত্যা করলে তার পক্ষে আর দাঁড়ানো যাবে না? তাহলে একই কথা আসবে যে ছাত্রদলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না? শহীদ আবরারের যে গায়েবানা জানাজার পরেই এই প্রথম এত বড় করে স্লোগান উঠেছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাহলে সম্ভবত এই ফেরাউসিনার রাজত্ব 100 বছর ধরে টিকে থাকবে না ইনশাআল্লাহ। এবং সেটা টিকে থাকে নাই। যে ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই, তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া যাবে না, এটা আমরা হাজারবার বলেছি। আমরা ইনসাফ চাই, আমরা ইনসাফের জুলুমের বিপরীতে আরেকটা জুলুম চাই না। আমরা কবর জিয়ারত করে তারপরে আবরারদের বাসায় গিয়েছিলাম। তো আন্টি অনেক কথা বলতে বলতে একটা মানুষের মধ্যে কি পরিমাণ ট্রমা হলে আমরা বলছিলাম যে আন্টি আমরা এটাকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছি, আপনিও কিছু বলেন। তো তার থেকেও তার জন্য সব থেকে ট্রমা, সে বলে দেখো তোমরা এই নিয়ে আর বেশি কিছু করবা কিনা, তোমরাও আর আমার ছেলেটার মতো তোমাদের ভাগ্য না হয়। ওনার নিজের সন্তান হারানোর পর তখন উনি বলতেছেন যে একটা মানুষকে কেউ গুলি করে মেরে ফেলে, এটা একটা অবস্থা, 1 মিনিটের মধ্যে সে মরে যায়, 2 মিনিটের মধ্যে মরে যায়। সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে, এবং সেটা কোথায়, কোনো অজপাড়া গ্রামে না, পুরো রাজধানীর বুকের মধ্যে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছতে 1 মিনিট লাগে, সারা রাত ধরে তাকে পিটিয়ে হত্যা করা গেল। এটা যখন কোনো মা, কোনো বাবা, তার পরিবার মনে করে, তাদের জীবন তো আর স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব না। তা আমি নিজেকে অসম্ভব সম্মানিত এই অর্থে বোধ করেছি যে শহীদ আবরার ফায়াদের পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন গায়েবানা জানাজা হলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি চলছিল একটা। তো গায়েবানা জানাজার পরে আমাদের সকল ভাইয়ের, আমার মনে আছে যে সেই গায়েবানা জানাজা তো আমাদের আক্তার পড়িয়েছিল, আক্তার আজকে আসবার কথা, নূর ভাই ওনারা ছিলেন। বুয়েটের দিকে যখন মিছিল নিয়ে যাওয়া হলো, সেই মিছিল বুয়েট প্রদক্ষিণ করে সর্বশেষ শাহবাগে গিয়ে শেষ হলো। আমার মনে আছে এই কথাটা, আমি সেদিন, এখন উনি একজন বাংলাদেশের ডিস্ট্রিক্ট জাজ, উনিও বাংলাদেশপন্থী লেখালেখি অ্যাক্টিভিজম করবার কারণে অনেক সাফার করেছে। সেই মিছিল থেকে ফিরে গিয়ে ওনাকে আমি লিখেছিলাম যে সম্ভবত বাংলাদেশ আজকে একটা নতুন ফেজের মধ্যে ঢুকেছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে
শহীদ আবরারের যে গায়েবানা জানাজার পরেই এই প্রথম এত বড় করে স্লোগান উঠেছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রলীগের রামরাজত্বর থেকে অধিক যদি কিছু বলা থাকে, যেখানে আবরারকে পিটিয়ে শহীদ করে ফেলা হলো, সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের জামানায় চতুর্বৃষ্টিতে যখন হয়ে আছে চতুর্দিকে, ইন্ডিয়ান এম্বাসি থেকে শুরু করে সবাই যখন সজাগ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাহলে সম্ভবত এই ফেরাউসিনার রাজত্ব 100 বছর ধরে টিকে থাকবে না ইনশাআল্লাহ। এবং সেটা টিকে থাকে নাই। তো আমি আপনাদের মাধ্যমে শুধু আজকে একটাই কথা বলি, সেটা হলো আমরা এই গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছি, এইটা অত্যন্ত কষ্টকর। আমরা কেউ কেউ, যেটা ফাইয়াজ কয়েকটা শোতেও বলেছে, আমি খেয়াল করেছি, প্লিজ আমরা যেন আমাদের ন্যাশনাল হিরোগুলোকে কোনো দলের বানায় না ফেলি। এখন এখানে একটা সমস্যা হলো, কেউ যদি কোনো দলের প্রতি সিম্প্যাথেটিক হয়, আমি ধরে নিলাম তর্কের সাথে, ধরেন আবরার কোনো এক সময় শিবিরের সমর্থক ছিল, এটা আর্গুমেন্টের জন্য ধরে নিচ্ছি, এর মানে কি তাহলে এই পরিচয়ের কারণে আবরারকে হত্যা করলে তার পক্ষে আর দাঁড়ানো যাবে না? তাহলে একই কথা আসবে যে ছাত্র দলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না? অধিকার পরিষদের কেউ যদি, এর মানে হলো ইনসাফ। এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি না। আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ চাই। যে ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই, তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া যাবে না, এটা আমরা হাজারবার বলেছি। আমরা ইনসাফ চাই, আমরা ইনসাফের জুলুমের বিপরীতে আরেকটা জুলুম চাই না। আমাদের আপনাদের এই চেতনা, এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইয়ের মধ্যে তো রাখলে চলবে না, এটাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এবং আমাদের আবরার কি বলেছিল? ভারতীয় আধিপত্যবাদ। আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক হয়ে উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সে ইলিশ মাছের সুষম বন্টন নিয়ে কথা বলেছে, তারপরে কি হয়েছে? আমরা আজকে এটাই শুধু বলতে চাই, আমরা আবরার ফাহাদকে এই জন্য সেলিব্রেট করব না শুধু যে আবরার ফাহাদ শহীদ হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে, বরং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ, হাজারো গুণ, লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে। বাংলাদেশের যে স্বাধীন সীমান্তে আবারও যদি আগ্রাসন নেমে আসে, আবার যদি আধিপত্যবাদ নেমে আসে, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আবারও কোটি কোটি আবরার শুধু বুয়েট নয়, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে। আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ কোটি আবরার লাগবে। এই আবরাররা শুধু কোনো দলের হবে না, সারা বাংলাদেশের হবে। মাহমুদ ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। উনি বাংলাদেশে ফেরত এসে 5 দিন জেলে ছিলেন, এরপরে 7 দফা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে। এর মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার ফাহাদ এভিনিউ ঘোষণা করতে হবে। আমি সরকারকে অত্যন্ত একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং তারা এটাকে অ্যাকনলেজ করেছেন, এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ। তো এখন এইটা আমরা অনেকে জানি না, এবং নামটাও যেহেতু একটু বড়, আমি আপনাদের কাছে ছোট একটা দাওয়াত দিয়ে যাই। এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপ সবাই আবরার এভিনিউ বলবো। এটাকে আবরার এভিনিউ আমরা মুখে মুখে নিয়ে আসবো। আমরা যদি হেরে যাই তাহলে আমরা কতটুকু ইজ্জত যাবে, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, এটা আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করেছি। আমি, আমাদের টিম, আমরা পরশু রাত সারা রাত বসে আমরা কথা বলেছি যে আমরা মানে সর্বনিম্ন কি হতে পারে ইলেকশনে, জামানত হারাইতে পারে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করছি যে এর নিচে যদি ভোট পাই তাহলে আমাদের মন খারাপ হবে। সেটা হলো 500 ভোটের নিচে যদি পাই, কারণ শুরু করেছিলাম 500 সেট আপ নিয়ে। তো 500-র নিচে যদি একটাও পাই তাহলে আমাদের একটু মন খারাপ হবে, এই জন্য 1-2 দিন একটু মন খারাপ থাকবে। আর এর উপরে যদি পাই তাহলে সব আমাদের বিজয়। কারণ আমরা যে পলিটিক্সটা শুরু করতেছি, আপনি লিখে রাখেন, আজ হোক কাল হোক, বাংলাদেশের পলিটিক্স এমনভাবে ইনশাল্লাহ আমরা ইম্প্যাক্ট করতে পারবো, বাধ্য হয়েও বড় দলগুলো এই মডেলে আসতে হবে। হাজার হাজার বাইক, গাড়ি, মহড়া, এগুলো মানুষ পছন্দ করে কিনা সেটা আমরা তখন বুঝবার চেষ্টা করছি। সুতরাং আমরা যদি নিজেরা নাও জিততে পারি, আমাদেরকে দেখে যদি বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্যাটার্ন বদলায়, তাহলে সেটাই তো আমাদের আনন্দ যে আমরা পলিটিক্স বদলাই দিতে পারছি। এবং আপনারা দেখেন গত 1 বছরে বাংলাদেশে অ্যাক্টিভিজমের অনেক প্যাটার্ন আমরা বদলাইতে পারছি।
পেরেছি না? যদি পারি ইনশাল্লাহ আমরা একটা এমন ইলেকশনের মডেল তৈরি করতে চাই যাতে বড় বড়, এবং আপনাকে বলি বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক দলের বড় নেতা, তাদের সাথে যখন দেখা হয়েছে তারা পার্সোনালিটিকে বলে যে তোমাদের বক্তৃতা, কথা এবং তোমাদের অ্যাক্টিভিজম আমরা খুব নিবিড়ভাবে ফলো করি। এর মানে তাদের কাছে এটা পৌঁছায়। তো আমি আশা করি আমরা এখানে দাঁড়াচ্ছি, আজকে ওই কর্নারে বিএনপি, ওই কর্নারে জামাত, তারাও দাঁড়াক। তাহলে তাদের দেখেন, আজকে যদি 100 গাড়ি নিয়ে শোডাউন দিতে যত টাকা খরচ লাগবে, সেইটা না হয় যদি ভ্যান নিয়ে কাজ করা যায়, তাহলে বলুন তো একজন এমপির ইলেকশনের 90% খরচ কমে যাবে। একটা মানুষের যদি 90% খরচ কমে যায়, তাহলে তার তো চুরি করার টাকাটা থাকে না। মানে আমি যদি এখন 20 কোটি টাকা খরচ করি, আমার তো সেই টাকাটা উঠানোর ধান্দা থাকবে। আমি যদি খরচ করি 20 লাখ টাকা, তাহলে তো আমার চাপ নাই। তা আমরা ইলেকশনটাকে, যারা চাঁদাবাজি করবে, যারা মাফিয়াতন্ত্র করবে, কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তারপরে সেইটা দিয়ে মাসেল পাওয়ার দিয়ে ইলেকশন উইন করার চেষ্টা করবে, তাদের জন্য ভবিষ্যতের রাজনীতি আমরা কঠিন করে তুলতে চাই। আর যারা নিজের পয়সায় আসলেই দেশের জন্য ভালো কিছু করতে চায়, সৎ, যোগ্য, তাদের জন্য আমরা রাজনীতিকে সহজ করতে চাই। এটা শুধু আমাদের জন্য না, সারা দেশের জন্য ইনশাআল্লাহ। আমরা যে এই বোর্ড নিয়ে আসছি, আমাদের ইতিমধ্যে 3 জনে কমেন্ট করে যাচ্ছেন, আপনারা দেখছেন যে আমরা অনেকে বলেছি আপনার যা ইচ্ছে তাই আপনি লিখে দেন। এই প্রত্যেকটা পেপার আমরা খুব যত্নের সাথে ডকুমেন্ট করব, এবং এটা শুধু এবার নির্বাচন না, এটা আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমাদের কাছে ইচ্ছা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাব, মানুষ আমাদেরকে যা পরামর্শ দিবে সেগুলো নিয়ে আমরা এইভাবে লিখিত আকারে দেওয়ার পরে যা বলবে আমরা বসবো, সেগুলো কি সমাধান করতে পারি সেটা নিয়ে আবার আমরা দুয়ারে দুয়ারে আসবো। যে আপনারা আমাদেরকে 10 দিন ব্যাপী এই সমস্যাগুলো লিখে দিয়েছিলেন, এই জন্য আমরা দেখেন লেখার জন্য বোর্ড নিয়ে এসেছি, এবং এই সমস্যাগুলো শুনবার পরে 10 দিন আমরা নিজেদের কতটুকুন ক্যাপাসিটি আছে, কি সমস্যা সমাধানের নতুন অ্যাপ্রোচ করতে পারি, সেটা নিয়ে আবার আমরা দুয়ারে দুয়ারে যাব। যে এই সমস্যা বলেছিলেন আমাদের কাছে এই স্ট্র্যাটেজি আছে, এটা আমরা করতে চাই। আর ওই যে বাতাসা মুড়ি আজকে আমরা নিয়ে এসেছি, এটা কারণ কি, ধরেন আজকে থেকে তো আমরা প্ল্যান করেছি আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটা ওয়ার্ডে থাকবো, আমরা বিভিন্ন কর্নারে দাঁড়াবো, বাসার সামনে দাঁড়াবো, গেটে দাঁড়াবো। তো প্রথমত হলো আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের তো খাওয়া লাগবে, তো বাতাসা, মুড়ি, মোয়া, পানি এগুলো আমাদের ভ্যানে আছে, আমরা ভ্যানের উপরে বসা, এবং আমরা একটা ভ্যান নিছি, এটার নাম হলো শাহবাগ এক্সপ্রেস। এইটা দিয়েই আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাবো, সবার বাড়ির সামনে যাব শাহবাগ এক্সপ্রেস নিয়ে। এই শাহবাগ এক্সপ্রেসের মধ্যে বাতাসা, মুড়ি, জিলাপি, পানি আছে, আমরা নিজেরাও খাবো, আমাদের সাথে যারা আসবে তাদেরকেও আমরা খাওয়াবো ইনশাল্লাহ। আর আমরা মনে করি অনেকেই চাচ্ছিলেন যে তারা খাবার নিয়ে আসবেন, সবাইকে বলেছি প্লিজ আপনি এসে আমাদের সাথে বাতাসা, মুড়ি খান, কিন্তু আমাদের জন্য এখন এক্সট্রা কোনো খাবার আনা লাগবে না। একটা খোলামেলা বলি, দেখেন মানে আমাদেরকে আল্লাহ যতটুকুন ভালোবাসা দিছে, আমরা চাইলে 2-4 টাকার এমনিতেই মানুষ আমাদেরকে ভালোবেসে শুধু প্রচারণার জন্য দেয়, এটা খুব কঠিন কিছু না। বাংলাদেশের সব ব্যবসায়ী হারাম টাকার উপরে না, হালাল টাকাও আল্লাহ অনেক ধনী বানাইছে। আমাদেরকে প্রতিদিন এসে বলে যে তোমাদের সিকিউরিটির জন্য অন্তত গাড়িটি ব্যবহার করো, কিন্তু আমরা মনে করি এখন আমাদের কম বয়স, দেখেন এখন আমরা যত দৌড়াতে পারি, আমার বয়স আর 10টা বছর বেড়ে গেলে তত পারবো। আমি জাবের আজকে কথা বলছিলাম, আমরা জিতি বা হারি আগামী বছর আমাদের প্ল্যান কি আপনাদেরকে জানাই রাখি। আগামী 5টা বছরে আমরা চাই বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না যে এই গ্রামে আমরা যাই নাই। আমরা প্রত্যেকটা জনপদে মানুষের কাছে যেতে চাই, সমস্যা শুনতে চাই, কারণ রাজনীতিতে আগামী 5 বছরের না, অন্তত আমাদের জন্য 50 বছরের, আর আমরা মরে গেল আমাদের সন্তান, তাদের সন্তান। সুতরাং আমি যদি মরে যাই, এই ডকুমেন্টসগুলো আমাদের পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাই যে বাবা ভাইরা এই সমস্যাগুলো মানুষ বলেছে, ঘরের সামনে গেছি বল লিখে দিয়েছে, তোমরা এগুলোকে অ্যাড্রেস করো, তাহলে কাজ আগাই গেল না। সুতরাং আমরা আজকে থেকে সারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব, মসজিদের সামনে যাব, কথা বলবো, চা খাবো, কেউ উপেক্ষা করলে সেই উপেক্ষাও কেন করছে বুঝবার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আমরা আগামী বেশ কিছুদিন প্রত্যেকটা পাড়া মহল্লা চষে বাড়াবো। বিনয়ের সাথে বলতে চাই, পলিটিক্যাল পার্টিসগুলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু একমাত্র স্টেক হোল্ডার নয়। আমি তো বরং প্রশ্ন করতে চাই যে বদিউল আলম মজুমদার স্যারের ডান পাশেই বসে আছে একজন শহীদের বোন, তো ধরে নেই 1400 অথবা 1000, আপনারা যেটাই বলেন, এই যে শহীদ, এই ইন্টারিমের মুশকিলটা হলো তুহিন খান বলছিল যে আপনি কি ঘোষণাপত্র, না আপনি সনদ, না আপনি কি 106, আপনি কি? উত্তর হলো আমি কিছু না, আমি ইন্টারিম। মানে এটা হলো সোজা উত্তর যে আমি ভাই কিছু না, আমি ইন্টারিম, মানে যেটা যখন বুঝলে পার পাওয়া যায়। আমি ঘোষণাপত্রে বলবো 1000, সনদে বলবো 1400, মানে যখন দিক থেকে যেটা আসে। আমার বরং বিনীত প্রশ্ন সেটা হলো, এই যে রাজনৈতিক দলগুলোর সাথে এতবার বসলেন, একটা খসড়াও তৈরি হলো, আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার, তাদের ম্যান্ডেট নাই, আপনারা কি বলেছেন? এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এই জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত 100 বার বলছি, আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন? প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি সনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন?
এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে বসতে পারছে, ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য? এই শহীদের রক্তের মধ্য দিয়ে। তো আপনাদের কি মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে, যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে, জুলাই সনদ, তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না? এখন বসবেন যে এটা বুঝবে না সেটা বুঝবে না। তাহলে ঠিক যেই ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল, সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই প্রস্তাবনা আনছি, আপনারা কি মনে করেন বসেন নাই? দ্বিতীয়ত, একদম যাদেরকে দেখলে আহত মনে হয়, দুটো চোখ অন্ধ হয়ে গেছে, চিরতরে পঙ্গু হয়ে গেছে, তারা কি এই জুলাই সনদ সম্বন্ধে কিছু জানে? মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল, এটাই তাদের জব রেসপন্সিবিলিটি, তারা জীবন দিয়ে কবরে যাবে, বাপ মা ভিক্ষা করবে, আরেকজন চিরতরে অন্ধ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে? এটা এখন আমি যেটা বলবো, আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না, এরপরও জান, জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে, আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম। সুতরাং আবারও বলছি, বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এর প্রমাণ আমরা দেখেছি 90-এ যে রাজনৈতিক সমঝোতা হয়েছে, 91-তে এসে সেই সমঝোতার কি হয়েছে? একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা ব্যাক করে নাই। অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য, না করে যাবো কই? আপনারা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন। তো কিন্তু ব্যাপার হইলো, বলেছে কেন, এটা একটু আগে বলছে যে এটা আইন না, প্রতিশ্রুতি। ভাই, যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন ক্রিয়াকাণ্ড করে, ওর 100 ক্রিয়ার ওর 100 প্রতিশ্রুতিরও কোনো দাম নাই। সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা। নামাজের সময় এই যে ইলেকশন আসছে, জুব্বা পড়বে, টুপি পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, মিলাদ গাইবে, একটু পর আবার মৌলবাদী বলবে যখন যা লাগে। এই পলিটিক্সটাও ওকে, আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি, যখন যেটা লাগবে, এটা নিয়ে সমালোচনা নাই। কিন্তু আল্লাহর রাস্তে যেটা বলি, এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন, কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে। আর মানে আরেকটা ব্যাপার, ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা, এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা, জাতীয় সংসদ নির্বাচনে মজা না। মানে এটা একটা কেমন? দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে, প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে, তারা সংবিধানও প্রণয়ন করেছে, আবার সংসদেও অ্যাক্ট করেছে। তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে, তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই? জনগণ তো একই। এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা, তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন? ফ্যাক্ট হলো জনগণই তো ম্যান্ডেট দিবে, তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন? তো আর একটা ব্যাপার, এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই সনদের পক্ষে বলি, ঘুরে ফিরে মিডিয়া একটু বিএনপির বিরুদ্ধে দাঁড় করায়। এটা একটা নতুন জিনিস দাঁড়াইছে, বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো। আমি বিনীতভাবে বলি, বিএনপিকে কনফিডেন্সে নিতেই হবে। বিএনপির কনফিডেন্সের বাইরে রাখে বাংলাদেশে বিপ্লব হবে না, কিচ্ছু হবে না, এটা হলো প্র্যাকটিক্যাল কথা। তা আমরা বিএনপির মাহাদি আমির বাইরে ধরবো কি দিয়ে? আমরা ধরবো শহীদ জিয়ারে দিয়া। বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবো ইনশাআল্লাহ। এবং সেই শহীদ জিয়া যেটা করেছে, আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে জুলাই সনদের, কি রে ভাই, এই সংবিধানই তো চাই না, তাহলে উপর আর নিচ থেকে কই? বলছি জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন, সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে, ফ্যাসিবাদ কায়েম হবে না, তাহলে এটার উপর নিচ থেকে কই? সবাই মিলে করবে। বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে, সমস্যা কি? তো সুতরাং আমি বিনীত অনুরোধ করি, প্লিজ আপনারা এবার যে রাউন্ডটা বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী 15টা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে, কারণ এখন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে। সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দেই। দ্বিতীয়ত, প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন, বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই, যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে, শহীদ জিয়ার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাআল্লাহ। কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস্ট দিক। এখন আমি এনসিপিকে কেন বলি না, কারণ এনসিপি নতুন পার্টি। বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায়া নতুন সংবিধান দিব, তাহলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই। কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে, এবং সেটা জুলাই শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে। এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউজের সবার স্যালারি হয়। মূলত এখানে মিডিয়ার কাজ কাজ করে না, মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউজের স্বার্থে ডিলিং তৈরি করা। সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে 15 বছর ধরে, সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে। এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো, কারণ সে জানে এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে, সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাপতে হবে।
আপনারা নইলে আপনারা বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা, আমি 3 থেকে 4টা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না? ওনারা সঠিক উত্তর দিতে পারেন না। এর মানে হলো ওনারা জানতেন কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই। তো এই যে সেন্সরশিপ, এর মানে মিডিয়া, আজকে একটা প্রশ্ন করি, বাংলাদেশে উপরে আল্লাহ, সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নড়লেও সে জানে, আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব। এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো, শুধু ঘটে নাই, নিপুণভাবে তার ভিডিও করা হলো। তাহলে এইটা এজেন্সি কিছু জানে না? এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে। রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে 3 দিন সময় লাগলো? কেন মিডিয়ায়, এবং আরও ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সব কিছু। এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই, কোনো টিভিতে আসে নাই, এমনকি মাল্টিমিডিয়ায়ও আসে নাই। 1-2টা পত্রিকা ছোট করে নিউজ করেছে, এবং সেখানেও আবার 2-3টা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে। 1-2টা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে। এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা, সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে। তো সরকারকে বলি, এই যে গত 1 বছরে আগের মিডিয়াগুলো তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চাটতে হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়। আপনি গত 1 বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যারা জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে? আপনি সেইটা পারেন নাই। আপনি মামলা দায়ের করতে পারেন নাই। আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারেন নাই। আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে, এই প্রস্তর যুগটা আপনারা করছেন যাতে এখানে অ্যাপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এদেশে একটা আধা খাসরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে। আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ, স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে। এটা কেমন খেলা বিএনপি? আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ, আপনারা স্বীকার করেন আর না করেন, এই পুরো আমলাতন্ত্রের 70 থেকে 80% এখন আপনাদের নিয়ন্ত্রণে। এটা আপনারা তাদেরকে বলতে হয় না, এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয়, জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো, খেয়াল রাখবেন, করোনা লাগলে আমারে বলবেন, স্টাফ দিয়ে পাঠাই দিব। মানে হলো এখন সচিব থেকে শুরু করে এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজখবর নেয় যাতে পরবর্তী প্রমোশনটা ঠিকমতো হয়। এটা তাদের চরিত্র। তো এই সরকার তো আপনাদের নিয়ন্ত্রণে, আপনাদের আমলাতন্ত্র সেট আপ এটা নিয়ন্ত্রণে। এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির, যখনই খারাপ কিছু সেটা সরকারের। এই দ্বিচারিতা কেন? মেনে নিলাম সরকারের ব্যর্থতা। আসামি যে 19 জন, এর মধ্যে 3 থেকে 4 জনের তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এসআরের মধ্যেও আছে। ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি, প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে। আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি। যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে, তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি। একটা কথা বলবার ব্যাপার, যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ, তিনি যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন, যুবদলের নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন। যুবদলের যে কোনো একটা স্টেজে তো আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না, এটা ন্যূনতম একটা কোরাম মেনটেন করতে হয়। ভেরি গুড। সব থেকে বাজে জিনিসটা কি জানেন? বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ সেলে আসছেন। আমরা আপনাকে এটা খোলামেলা বলি, মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছি, জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই না। এর মধ্যে বিএনপির অ্যাপোলো ভাই, ওনাদের লেখাপড়া, ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম, যে ওনাদের বোঝাপড়া। এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মইরা যাইতে মনে চায় যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি। উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজী সেলিমের লোক, এদেরকে আপনারা বলতেছেন, ব্যবসায়ী বলতেছেন। প্রথম কথা, যদি কেউ হাজী সেলিমের লোকও হয় এর মানে হইল তার পিঠে মাইরি ফেলান যাবে। অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপও হয়, সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না। এটা তো আমরা স্পষ্ট বলেছি। নাম্বার 2, এইখানে তিনি আরেকটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন। বিএনপির অনেক ভাইয়েরা মিলে, আফসোস হয় তাদের জন্য। আপনারা বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজী সেলিমের লোক। তাহলে প্রথম কথা হলো হাজী সেলিমের লোক কিভাবে যুবদলের স্টেজে উঠলো? তাহলে আপনারা এনসিপিরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, আপনারা জামাতরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে। এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে। আমরা কখনো জামাতের বিটিম, কখনো এনসিপির বিটিম, কখনো কার বিটিম সে নিজেও জানে না, তবে কারো না কারো বিটিম। এই যৌক্তিক সমালোচনা করেছি। যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না। দেখলাম যে সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রস্তর যুগে চলে এসেছি আমরা, আর বিএনপি উল্টোভাবে বলছে যে সরকার ব্যর্থ।
তো দুজনকে ছোট দুটো প্রশ্ন করে আমরা আমাদের কিছু ফাইন্ডিংস বলতে চাই। সরকার বলছে, বা সরকারের একজন উপদেষ্টা, মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই, যে প্রস্তর যুগে এসছে। তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন, তাহলে গত 1 বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে সবথেকে সুশীল, সভ্য, মডেস্ট সরকার আপনারা। তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল? এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গত একটা বছর আপনারা কি ছিঁড়েছেন? এই ছেঁড়া জিনিসটার নাম বলেন। পুলিশে কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন? একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে। অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সবথেকে বড় আমাদের দরকার ছিল পুলিশ। হাজারবার বলেছি আপনারা কমপক্ষে 50,000 পুলিশ নিয়োগ করেন। এই 50,000 পুলিশ যদি 1 টাকা ঘুষ না দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে যেই টাকা দিয়ে চাকরি নিছে সেই টাকা ফেরত দিতে হবে। আপনি 50,000 তো দূরের কথা, আপনি কয়জন পুলিশ নিয়োগ দিচ্ছেন? আপনি নিয়োগ দিতে পারেন নাই। নাম্বার 2, আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে, মানে যে কাউকে বিচারিক ক্ষমতা দেওয়া আছে, আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে? আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা, এই জন্য আমরা বলছি, আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে? ঢাকার সাংবাদিকতা আর উপজেলা, মফস্বল জেলার সাংবাদিকতা এক না। কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি, তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখবে। তারা ওখানে কেউ একটা ব্যবসা করে, কেউ একটা দোকান করে, তার সাথে ওই পলিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে হয়। তো এমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউজে পাঠালে নিউজ করতে পারবে, কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে, সাংবাদিকতা দূরের কথা এলাকায়ও থাকতে পারবে না। বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, উপজেলা, জেলা, ভয়াবহ অবস্থা। তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এইটাকে বিএনপির কী দেয় সেটা আমরা বলবো, অন্যান্য রাজনৈতিক দলের কী দেয়, কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার, আধা রাজনৈতিক, আধা সুশীল সরকার যাতে থাকে, যাতে পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায়, এইটা কি আপনি সচেতনভাবে করছেন না? না করলে এজেন্সি কোথায়? আচ্ছা, তুমি যে 4 বছর বা 5 বছর অ্যানথ্রোপোলজি পড়ছো বা সোশিওলজি পড়ছো বা পলিটিক্যাল সায়েন্স পড়ছো, এটা টোটাল মানে এই সম্বন্ধে একদম সামারিটা তোমার পুরো ডিপার্টমেন্টের বা পড়াশোনার 10 মিনিট কিছু বলো তো। মানে যারা পড়াশোনা করে না, তো এমনি যে পড়াশোনা করে সে আপনারে 8টা সেমিস্টারে যে 32টা কোর্স পড়ছে, এই কোর্সের টাইটেল বলতে শুরু করবে। এরপরে মাস্টার্সের 8টা কোর্সের টাইটেল বলতে শুরু করবে। তো এইগুলো পড়ছি মানে কোর্স টাইটেল। রিয়েলি আপনি যদি আরো ছোট করে ভেঙে 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 জিজ্ঞেস করেন যে তোমার ডিপার্টমেন্ট আসলে পড়ায় কি, মানে পলিটিক্যাল সায়েন্স পড়ায় কি, আমার খুব মনে আছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার প্ল্যানই ছিল যে আমি পলিটিক্যাল সায়েন্স পড়বো, এটা আমার প্রত্যাশা ছিল। তো ওই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, যেই প্রশ্নের উত্তর অনেক দিছি, এলাকায় আমার আব্বা যেহেতু ওই মাদ্রাসার শিক্ষক এবং ইমামও ছিলেন, তো অনেকে যখন জিজ্ঞেস করতো তুমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, আমি বলতাম পলিটিক্যাল সায়েন্সে। পরে বলতো তুমি হুজুরের পোলা, ভালো পোলা, তুমি এই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছো কেন? মানে এই রাষ্ট্রবিজ্ঞান এর সাথে রাজনীতি মিলে টিলে তার কনসেপ্টে যেটা তৈরি হয়েছে, তো ভালোবাসে বলতেন তুমি ভালো পোলা, তুমি এই যে ভর্তি হয়েছো কেন? তো ফ্যাক্ট হলো আসলে তাদের কনসেপ্ট না, আমরা যারা পড়াশোনাটাও করি। এখন আরো খারাপ পড়লে হবে যে এটা আমার তো মানে বেয়াদব হিসেবে নাম ছড়াই না যাকে, এই জন্য বলা, প্রত্যেক ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি, এটা আমার ইউনিভার্সিটিতে এই নাম করে বলছি, আপনি যদি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিকে ইন্টারভিউ করেন যে আপনি পুরো কোর্সে কি পড়ান, 80% টিচার 10 মিনিটে কিছু বলতে পারবে না। আমি আমার ফুয়াদবার মতোই বলি যে আমার ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের 1-2 জনের কাছে আমার সামান্য কৃতজ্ঞতা বোধ আছে, বাকি প্রত্যেকের উপরে আমার একার না, 80% স্টুডেন্টদের ভীষণ ভীষণ কষ্ট, তারা আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছে। ওই টাইম নষ্ট না করলে রাতে আমরা অন্য কোনো ট্রেনিং নিতে পারতাম, আমরা স্কিল অর্জন করতে পারতাম। তারা আমাদের লাইফ মানে সে নিজেই জানে না পুরো কোর্সে সে কি পড়ায়। এই জন্য বাংলাদেশের বাস্তবতা। তো এখন এই যে বাংলাদেশের পড়াশোনাটা 80% মানুষের ক্ষেত্রে যেটা বার্ডেন তার লাইফে, ইভেন তার প্রোডাক্টিভিটি নষ্ট করে। এটা একটা ছোট গল্প বলি, আমি একটা বাংলাদেশের বড় কোচিংয়ে দীর্ঘদিন ধরে ক্লাস নিয়েছি। তো এইখানে একটা ছেলে ও চা বানায়, তো কিছুদিন তো দেখলাম যে মানে ওরা সবাই বকে, মানে চাটা অত ভালো করে বানায় না, ঠিক মতো সার্ভ করে না। তাই এরপর আমি একদিন ওরা বুঝবার চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম যে তোমার যে সবাই বকে তুমিও ঠিক মতো দাও না, মানে হিসাব হলো যে যেটা করবে, যে চা বানাবে ওটাই তো একের বানাবে। তখন ও বললো স্যার আমি একটা ডিগ্রি পাস পড়া, ও নিতে পারে না। ফ্যাক্ট ইজ ও ডিগ্রি পাস করছে। এখন এই ডিগ্রি পাস ওর যা প্রত্যাশা, এতে ও ডিগ্রি পাসের কোনো চাকরি তো পাইতেছে না, তাহলে তো করতেছে 8 পাসের একটা, মানে 8 পাস করে যে চাকরিটা করার কথা এইটা। এখন ফলে যেটা হইতেছে
ও যেহেতু ডিগ্রি পাস করে ফেলতেছে, এখন চাটাও ভালো বানাইতে পারতেছে না, আর ডিগ্রি যে একটা সার্টিফিকেট নিচ্ছে ওই অনুযায়ী কোনো চাকরি করতে পারতেছে না। ফাইনালি কি হইতেছে, ওর চেয়ে যে এইটিল পাস করার ছেলেটা অনেক ভালো চা বানায় এবং ওর ইনক্রিমেন্ট দ্রুত হয়, আর ও মোড়ামুড়ি করে চা দেয় না, ডানে করে বামে করে। ও চিন্তা করে আমি একটু ভালো পড়াশোনা করলে তো আমিও তো জায়গার মাস্টার হইতে পারতাম। এখন না হয়েছে মাস্টার, না হয়েছে ভালো টি মেকার। তো এই যে আমাদের অনেকের জীবন, আমি ভালো রিক্সা চালাইতে পারি না, কেন রিক্সা চালাইলে অনার্সে পড়ি, রিক্সা চালাবো কেন, অনার্স পাস করছি মুদির দোকান করবো কেন, এই সার্টিফিকেটটা আমাদের লাইফে প্রচন্ড প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে বহু মানুষের, এই একটা সার্টিফিকেট ধরাই দেয়া। তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমাদের এই সার্টিফিকেট কমানো দরকার। এত মানুষ দুনিয়ায় বাংলা লিটারেচার পড়বে, ইংলিশ লিটারেচার পড়বে, সোশ্যাল সায়েন্সের, আর্টসের এত সাবজেক্ট দুনিয়ায় লাগবে কেন? এবার আপনি দেখবেন জরিপ বলছে এই যে বাংলাদেশের যতগুলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে এবারও এর প্রায় 60% ভর্তি হয় নাই। মানে যতগুলো কোটা আছে 60% ভর্তি হয় নাই। কেন ভর্তি হয় নাই? কারণ সে হচ্ছে এই পলিটেকনিকে পড়ে তারপরে কি করবে, তার সোশ্যাল ডিগনিটি নাই। তো এর সাথে তার যে বন্ধু, এখন মুশকিল হইলো 4 লাখ কেন বিসিএস দেয় বাংলাদেশে? সবাই জানে যে ক্যাডার হবে 1800 থেকে 2000, নন ক্যাডার হবে 2000, সর্বোচ্চ 5000, এরপরে কোনো 4 লাখ পরীক্ষার্থী। এটাকে কেন্দ্র করে রয়েছে কোটি কোটি টাকার কোচিং বাণিজ্য। এটার বড় কারণ হলো আমরা যে জায়গাটা আমরা যত বলি যে এসএমই করতে হবে, আর এসএমইর আরেকটা মুশকিল হইলো এইখানে যারা আছে তারা তো এসএমই করে না, আর এসএমইর যে বিরাট বিল্ডিং পান্থপথে কইরে রাখছে ওইখানে তো আসলে যে ক্ষুদ্র উদ্যোক্তা সে পান্থপথ কোনোদিন আসেও না, আর সে যে নিজেও এসএমই করে সে নিজেও বোঝে না। এইটা হলো বাংলাদেশের সবথেকে একাডেমির বড় সমস্যা, যে উনি যে বড় এসএমইর অংশ উনি নিজেও বুঝে না, আর ওর যেখানে বিল্ডিং ঘুরে রাখছে এই বিল্ডিং কিন্তু পান্থপথ বসুন্ধরা বাসী উনি আইসে করবে কি, মাথা খারাপ। তো ফ্যাক্ট হইলো আমরা একাডেমি এবং বাংলাদেশের আর একটা বাস্তবতা হইলো আপনি সোজা কথারও কোনো না কোনোভাবে একটু অ্যাবস্ট্রাক্ট করে তুলতে না পারলে আপনি একাডেমিক হইতে পারবেন না। মানে একটা সোজা কথা, রবীন্দ্রনাথের এই কথাটা আমার কাছে আসলে জীবনের সব থেকে, আমি এটার ফিলোসফি হিসেবে নিয়েছি যে সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে। আপনি যে কোনো মানুষকে পরীক্ষা করে দেখবেন, একবার বলার পর বলবেন আর একটু সহজ করে কত, দেখবেন সেকেন্ড বার যা বলছে তা আগের চেয়ে কমপ্লেক্স করে বলছে। তো এইটি হলো আমাদের জাতিগত, এবং এই যে কমপ্লেক্স করে তুললো এইটার আবার আমরা একটা বিশাল এলিট ভাব মনে করি। দেখছো অনেক জ্ঞানী, কেন? কারণ তার সব কথা তো বুঝতে চায় না। আমরা যেই পলিসিতে আছি সম্ভবত 15 থেকে 20 বছর পর বাংলাদেশের গার্মেন্টস মার্কেট এরকম আসলে থাকবে না, গার্মেন্ট অন্যদিকে শিফট হয়ে যেতে পারে। যেমন আমরা গার্মেন্টস এক্সপার্ট করেছিলাম কেন, পৃথিবীর সব থেকে সস্তা শ্রম। তো এখন আমরা মিলে আবার যেটা করছি যে ন্যূনতম মানুষের যেন ডিগনিটি বাড়ে, একটু পয়সা বাড়ে। তো পয়সা বাড়লে কি হবে, যারা ইন্ডাস্ট্রি চালায় তাদের তো লেবার কস্ট বেড়ে যাবে, তো লেবার কস্ট বেড়ে গেলে তো প্রোডাক্টের দাম বেড়ে যাবে, তখন তো তারা আফ্রিকা চলে যাবে, তখন তো তারা বাংলাদেশে আসবে না, অন্যান্য দেশে যাবে। তো একমাত্র আরএনজির উপরে ডিপেন্ড না করে বরং 15-20 বছর পরে আমরা আরো কতগুলো খাত তৈরি করতে পারলাম। এই কথা বলার পরে আরেকটা মুশকিল হলো আমরা হেভি ইন্ডাস্ট্রি নিয়ে যেই কথা বলি, যে হেভি ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা প্রচুর কৃষি জমি নষ্ট করবার চিন্তা করতেছি। যে আমরা এইখানে ধান হয় 1 কোটি টাকার, এই জমিতে আমি যদি একটা ইন্ডাস্ট্রি করতে পারি তাহলে 10 কোটি টাকা হবে, তাহলে আমি এইটা করবো, ফাইন। এখন এবং প্রমাণ দেওয়া হয় আমেরিকার, প্রমাণ দেওয়া হয় চীনের, কিন্তু মুশকিল হলো বাংলাদেশ সব আধা খাসরা প্রমাণ দেওয়া হয়, সব দেওয়া হয় না। আপনি চীনে বা আমেরিকার যে শিল্পের উন্নতি এইটার সাথে আপনি এখনই গুগল করেন পৃথিবীর সব থেকে বেশি ধান হয় কোথায়, গম হয় কোথায়, এইরকম যত কৃষি পণ্য হয় কোথায়, এই প্রত্যেকটার প্রথম 5টার মধ্যে আপনি আমেরিকার চীনরে পাবেন। আপনি দেখেন প্রত্যেকটা, মানে যা আমরা খেয়ে পাচ্ছি এগুলো প্রত্যেকটা দেখবেন প্রথম 1 থেকে 10-এর মধ্যে চীন আছে, অথবা ইউএস আছে, রাশিয়া আছে। এখন বাংলাদেশের মুশকিল হলো আমি যদি ওই জমিগুলো সব নষ্ট করে আমি আবার কি করলাম, যে আমি ইন্ডাস্ট্রি করলাম, তারপরে তো আবার কি হবে, আমার তো আমদানি নির্ভরতা বেড়ে যাবে, আমি ওই সব টাকা খরচ করে বিদেশ থেকে আবার খাবার কিনে আনা লাগবে। তো একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা, যে আমি কম কৃষি জমিতে কিভাবে আমার উৎপাদন বাড়াইতে পারি, আবার কিছু কিছু জায়গায় আমি এমন কিছু ফার্ম তৈরি করতে পারি, এই যে একটা ভিশনারি জায়গা আমাদের খুব, এটা আমি বারবার বলি যে আমাদের কপাল খারাপ, জিয়াউর রহমানের পরে আমরা কোনো ভিশনারি স্টেটসম্যান পাই নাই, যে দেশটাকে আসলে ওই অর্থে ভিশনারি চিন্তা করবে। মাওলানা ভাসানী যখন চীনে গেছেন তখন দেখে যে বিরাট বিরাট রাস্তা, মানে গাড়ি ঘোড়া অর্ধেকও চলে না, রাস্তা অকুপেট করে না, পুরো রাস্তা পড়ে আছে। তখন ধরে জিজ্ঞেস করতেছে যে এই তোমরা এত টাকা নষ্ট করছো কেন, এইখানে এত বড় বড় রাস্তা বানাইছো, গাড়ি ঘোড়া চলে না। তখন বলছে মাওলানা, রেড মাওলানা বলতো তো তারে যে তুমি যদি বাইচে থাকো 50 বছর পর এখানে আইসো, দেখবে এই রাস্তায় হয় না, এর চেয়ে অনেক বড় রাস্তা লাগবে। ইতিহাস বলে ওখানে এখন 2-3 তলা ফ্লাইওভার, মিনিমাম এতটুকু ভিশনারি চিন্তা তাদের ছিল। আর আমরা এই আপনাদেরকে বলি, মানে দুঃখের কথা, যে মগবাজার উপরে যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা সব হয়ে গেছে অলমোস্ট, বড় বড় একটা যে পিলার উঠছে, এরপরে পত্রিকায় রিপোর্ট আসছে যে এই পিলার অনেকগুলো ভুল হয়েছে। তারপরে এইটার যিনি প্রধান আর্কিটেক্ট এবং তাদেরকে জিজ্ঞেস করছে, তিনি বলে সাংবাদিকদেরকে বলতেছে, এখন যে আপনারা বলেন এটা তো বানাইছি আপনাদের সামনে বসে, তখন বলেন নাই কেন? কি রে ভাই, রাস্তার উপরে বানাইতেছে, এখন আমি যদি এবার গিয়ে সেটা বলি তাহলে বলবেন সরকারি কাজে বাধা।
হ্যাঁ, এই কথা তো বলবেন। আর তাহলে আর্কিটেক্ট আছে কিসের জন্য? রাষ্ট্র কোটি কোটি টাকা খরচ কইরা। তো এই হলো এই বাংলাদেশের মধ্য দিয়ে চলতেছে। তো আমার যেটা মনে হয়, যেটা সব থেকে উপেক্ষিত, আমাদের রেমিটেন্সের ব্যাপারটা। রেমিটেন্সে আমার সবচেয়ে খারাপ লাগলো আপনার মানে ওই যে সিঙ্গাপুরে এস আলম যে বড় শপিং মলটা কিনেছে, ওইখানে সামনে বড় মাঠটা, ওইখানে প্রচুর বাঙালি কমিউনিটির লোকজন আসে। তো আপনি কি পরিমাণ আমাদের মানে আইরনি আপনি ভাবেন, সিঙ্গাপুরে মানুষ কি পরিমাণ কষ্ট করে প্রবাসীরা দেশে টাকা পাঠায়, সে দেখতেছে যে এই প্রবাসীরা যে টাকা পাঠায় সেই টাকাই তো লুটপাট হয়েছে। সেই লুটপাট কইরা বাংলাদেশের ব্যবসায়ী নামে এই বদমাইশেরা সেখানে এত বিরাট সিঙ্গাপুরে শপিং মল কিনে ফেলছে, কিন্তু এই শপিং মলে তো তার অ্যাক্সেস নাই, ওটা অনেক দামি শপিং মল, মানে তার পয়সা বাংলাদেশে পাঠায় আর বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে এরকম সেখানে মানে শপিং মল হচ্ছে। তো আমরা হলো আমাদের এই রেমিটেন্সের যে খাতটা প্রবাসীদেরকে নিতে মানে প্রচুর মানুষ বলে ইন্ডিয়ান একটা লেবার পর্যন্ত বাংলাদেশের চেয়ে 1 লাখ টাকা বেতন বেশি পায় পাশের দেশ। অন্যান্য সব দেশে নেপালিয়ানরা পায়, ভুটানের লোকজন পায়, বাংলাদেশ কেন পায় না? কারণ বাংলাদেশের যেই লোকটা যায় সে যায় শুধু এই যে ঘর মোছার জন্য, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করার জন্য। ইন্ডিয়া যেটা পাঠায় সে মিনিমাম ওয়েল্ডিং এর কাজ শিখিয়ে পাঠায়, অনেক কাজ শিখিয়ে পাঠায়। তো এই যে বাংলাদেশে এখন স্যার দেখবেন 3 দিনের একটা ট্রেনিং দেয় যে আমাদের বিদেশে প্রবাসীদেরকে। বলুন তো 3 দিনে কে কি মানে ইঞ্জিনিয়ার হয়ে যাবে? এই 3 দিনের ট্রেনিং নিয়ে আবার 8,000 টাকা নেয় না 6,000 টাকা নেয় এবং এখানে আর একটা ব্যবসা করে। এগুলো কি? বরং আমরা মিনিমাম 6 মাসে যদি একটা ট্রেনিং করতে পারি, যে কাউকে ওয়েল্ডিং এর কাজটা শিখিয়ে দেয়া। বিদেশে টাইলসের কাজের প্রচুর দাম, বাংলাদেশে কেউ টাইলসের মিস্ত্রি না, সবাই ওইরকম টাইলসটা আগাই দেয়, কিন্তু মিস্ত্রিটা হলো ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের। কারণ আমি যদি আমার ভাইদেরকে টাইলসের কাজ শিখাইতে পারি, ওয়েল্ডিং এর কাজ শিখাইতে পারি, তাই তো সেখানে মিনিমাম 2 গুণ আর্ন করতে পারে। সেটাকে তো সে ওখানে মজমস্তি করে না, বাংলাদেশে পাঠায়। সুতরাং এই প্রবাসীদেরকে কিভাবে আমরা, এবং এটা আমি বারবার বলেছি, প্রবাসী মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, এটাকে আসিফ নজরুল সাহেবের আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড রাখতে হবে। উনি কি এমনিতেই আইন মন্ত্রণালয় নিয়ে প্রচুর ব্যস্ত, একজন ডেডিকেটেড ফোর্স এখানে নিযুক্ত করা ছিল যাতে এই সময়টার মধ্যে প্রবাসীদের জন্য একটা ইম্প্যাক্টফুল কিছু করে ফেলতে পারে। না, সেটা করতে পারে নাই। আমরা মাস্টার্সে একটা অ্যাসাইনমেন্ট করেছিলাম। অ্যাসাইনমেন্টটা ছিল যে এই যে রাজনীতিবিদরা কথায় কথায় বলে যে ব্যবসায়ীরা রাজনীতিতে হস্তক্ষেপ করে, আর ব্যবসায়ীরা বলে রাজনীতিবিদরা হস্তক্ষেপ করে। আসলে কে কাকে হস্তক্ষেপ করে এটা বুঝবার জন্য মাস্টার্স, আমি যেহেতু নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি আমার জেলায় 5 জন শীর্ষ ব্যবসায়ী আর 5 জন শীর্ষ রাজনীতিবিদের আমরা ইন্টারভিউ করেছিলাম যে আসলে বুঝবার জন্য। তো একই কথা, রাজনীতিবিদরা বলে যে ব্যবসা যদি সে ব্যবসা, তো আসলে সে ব্যবসায়ী তো না, ওই টেন্ডার নেয়, এবারে 2-1টা প্রতিষ্ঠান করলে সেখান থেকে অন্যদেরকে দেয় কেন? এই যে বড় বড় মিছিল মিটিং, এই চাঁদাবাজির পাইপলাইনটা তৈরি না হলে সে পলিটিক্সটা করবে কেমনে? সুতরাং সে বিজনেসে আসতে চাইতেছে। আর তারা যখন বিজনেসে এন্ট্রি নিতেছে তখন রিয়েলি যে বিজনেসম্যান, যে ঢাকা ভার্সিটিতে বের হয়ে বিসিএস না দিয়ে গার্মেন্টস শুরু করছিল, আজকে যা স্পার্ক করছে, তারা তো ক্ষতিগ্রস্ত হইতেছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা রাজনীতিতে চাইতেছেন কেন? ব্যবসায়ীরা যখন রাজনীতিতে চাইতেছে তখন রাজনীতি নষ্ট হইতেছে। বলে কি বলছে, আমরা রাজনীতিতে চাইতেছি। রাজনীতিবিদরা আইসা আমাদেরকে যখন খাইয়ে ফেলে তখন চিন্তা করি, পয়সা যখন দিবই তাইলে ওই দলের প্রধান রে দিয়ে এত পাতিরে দিয়ে লাভ কি? মানে হিসাবটা কিরকম, চেকস অ্যান্ড ব্যালেন্সের। তা আমাদের মনে হয় আপনারা যখন পলিসি অ্যাডভোকেসি করবেন, এইটা যদি আমরা করতে পারি যে ন্যূনতম এই চেইনটা ভাঙা যায় কিনা, তাইলে হয়তো দেশের যদি কিছু উপকার হয়। হিন্দি ভাষী অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন ডিজিএফ এর সাবেক প্রধান জিয়া। 5ই আগস্ট সন্ধ্যায় সে 1000-এর অধিক খুনি হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে। ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে, বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না, রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা। এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশনে। একটা 16 বছরের যুবক গুমের ট্রমায় পাগল হয়ে গেছে, জীবনে আসে ভালো হবে না। এই সরকার অনেকগুলো কমিশন করেছে, তার মধ্যে 2টো কমিশনের কথা না বললেই নয়, যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত কাজ করছেন, একটা গুম কমিশন আর একটা পিলখানা কমিশন। সুতরাং আমরা পিলখানা এবং গুম কমিশন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন টিম আছে, তাদের অনেক সমালোচনা আমরা আপনাদের সামনে করেছি এবং তাদের সীমাবদ্ধতা আছে এটা জেনেও আমরা করেছি। কিন্তু যে অসীম সাহসিকতার পরিচয় তারা দিলেন, আমরা তাদের জন্য শুধুই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আরো বেশি কাজ করতে পারেন। বাংলাদেশে একটা নতুন ন্যারেটিভ নির্মাণের কেউ চেষ্টা করছেন, এর মধ্যে বুদ্ধিজীবী মহল একটা, অফকোর্স আর্মির একটা অংশ, যে পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। মানে কি, যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করব, তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে। যখন সিসিটিভির বিরুদ্ধে সরকারি মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিলুপ্ত করে ফেলা হবে, এর হাতে এত বেশি রক্ত, তখন তো বলেন না একটা সংগঠনকে একটা সংস্থাকে টার্গেট করা হয়েছে। আর্মি মানে কি এই 28 জন 25 জন 30 জন সব থেকে লোভী দিল্লির সেবাদাস
হাসিনার গোলাম। এই 30 জন মানে কি বাংলাদেশের আর্মি? বাংলাদেশের আর্মি এত ঠুনকো? হিন্দি ভাষী অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন। আমার সেনাবাহিনী, আমার দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালোকে ঢাকার প্রাণকেন্দ্রে 2 দিন ধরে হত্যা করা শুরু হয় না, তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয়, তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে, স্ত্রীকে মুহুর্মুহু ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয়, তখন এই সেনাবাহিনীর 25 জন 30 জন যারা আজকে লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল, এই জেনারেলটা কোথায় ছিল আমরা জানতে চাই। আমার সেনাবাহিনীকে যখন হত্যা করে তার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে, তখন তারা হাসিনার সাথে গণভবনে বসে প্ল্যান করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, এবং হাসিনা তাদের শক্তি নিয়ে থ্রেট করেছে বাংলাদেশের জুনিয়র অফিসারদেরকে সেনাবাহিনীর, যদি কেউ পিলখানার দিকে মুভ করে তাহলে পরিণতি ভয়াবহ হবে। এর মানে তিনি সেই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন, যদি ক্যান্টনমেন্ট থেকে পিলখানার দিকে মুভ করা হয় তাহলে ইন্ডিয়ান আর্মি এখানে অবস্থান গ্রহণ করবে। আমরা কোন দেশে ছিলাম? এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশনে, এখন এই নাম যাতে না আসে, আর্মির চিফ থেকে শুরু করে অনেকে যদি সেই দায়িত্ব নেন তাদের কলিগদেরকে বাঁচানোর জন্য, তিনি তার কলিগদেরকে বাঁচানোর জন্য দায়িত্ব নেওয়া তার একটা প্রায়োরিটি হইতে পারে, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের প্রায়োরিটি হইল যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান্নামী বানায় নাই, এত বড় জাহান্নাম বানাইছে যে একটা 16 বছরের যুবক কিশোর গুমের ট্রমায় পাগল হয়ে গেছে, জীবনে আসে ভালো হবে না। এই যে দেখলাম মেজর জেনারেল কবির, যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন, তিনি তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা, দেখেন তার সন্তানকে নিয়ে হাসিনার পাশে ছবি তুলতেছে, অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে, রক্ত দিয়ে নাস্তা করে, এইটা সে জানতো, তাদের কলিজায় কাঁপন ধরতো না। তো আমরা জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে, আমরা এর বিচার চাইবো না? এখন এর বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই, কখনো এনএসআই, কখনো আরো 10টা এজেন্সি আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে কেউ দখল করে নেবে এই হুমকি দেয়, দখল তো আমরা হয়েই ছিলাম ভাই। আমরা যখন মুক্তি চাই, আমরা মুক্তির সংগ্রাম করছি। এই যে ডিজিএফআই এর সাবেক প্রধান জিয়া, যিনি পালাইতে গিয়ে ধরা পড়লো, 5ই আগস্ট সন্ধ্যায় সে 1000-এর অধিক খুনি হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে। আপনি ভাবেন, এই 1000 কল রেকর্ড ডিলিট করা হয়েছে, এরপর 2-4টা কল রেকর্ড সমস্ত আয়নাঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে, এরপর সামান্য 2-1টা দাগ, সেইটা থেকে যে ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না। এবার আপনি ভাবেন, যদি কোনো আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো, যদি খুনি হাসিনার একটা কল রেকর্ডও ডিলিট করে না হতো, আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা, আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আল্লাহর কাছে তওবা করতো। আজকে আমাদেরকে ফোন করে একজন জানিয়েছেন উত্তরায় তার বাসা, তিনি বেনজির আহমেদের বাড়িতে ভাড়া থাকেন। তিনি বলছেন যে বেনজির আহমদ এখনো তাদের লোকজনের মাধ্যমে, র্যাবের যে বেনজির, এখনো প্রতি মাসে ভাড়া তুলি নাই। এর মানে ঢাকার মধ্যে বেনজিরের যতগুলো বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সেইখান থেকে এখনো প্রতি মাসে ভাড়া তুলে নেওয়া হচ্ছে, তাদেরকে টাকা পাঠানো হচ্ছে। আমরা সরকারের কাছে জানতে চাই এইগুলোর সাথে কারা জড়িত, এইটা কে বের করবে? আমরা বের করব? স্পষ্ট জানতে চাই মেজর জেনারেল কবির যে খুনিটা, আপনি ভাবেন কি ভয়াবহ অবস্থা। হাসিনা পালাই গেছে, তার সাথে সে হেলিকপ্টারে পালাইছে, তারপরে আবার কে তাকে বাংলাদেশে ঢুকালো? বাংলাদেশের সমস্ত তথ্য দিল্লিতে গিয়ে পাচার করে এসে দিল্লির সমস্ত অর্ডার গুলো নিয়ে এসে ক্যান্টনমেন্টে হাজির। আমরা অদ্ভুতভাবে খেয়াল করলাম এইরকম গুম কমিশনের ভয়াবহ মানে বলবার মতো না। হাসিনার আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা, তিনি 1 কোটি টাকা নিজে খান নাই, শুধু একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে ট্রান্সফার করেছেন, সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে। অথচ যেই জেনারেলরা শুধু হত্যা ঘটায় নাই, বাংলাদেশকে দিল্লির চিরতরে দাস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলো আপ রিপোর্ট নাই, কোনো লাইভ নাই, কোনো টকশো নাই, এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মূলধারা মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, আমি কোনো মূলধারা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিকটিম এদের 5-7 জনকে নিয়ে একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা, 3-4টা টকশো পর্যন্ত আপনারা করেন নাই। আপনারা কি টকশো করতেছেন? প্রতিদিন প্রচুর মব হচ্ছে, আর মব তো করছে আর্মির এই গ্রুপ যারা আয়নাঘর ভাইয়ে ফেলছে। কারা মব করছে? এই মব উস্কাইয়ে দিয়া মিডিয়াকে ডিজিএফআই বলে দিয়েছে সারাদিন মব দেখাও। এই ফাঁকে ফাঁকে আমরা কি করব? আমরা প্রত্যেকটা আয়নাঘর ভাইয়ে ফেলবো।
এই ফাঁকে আমরা কি করব, ক্যান্টনমেন্ট থেকে 626 জন যে গণহত্যাকারী তাদেরকে আমরা পাচার করে দিব। কথিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন, এবং ইতিমধ্যে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার পরিকল্পনা চলছে। সম্ভবত কয়েকজনকে সেফ এক্সিট দিয়ে ফেলা হয়েছে। এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো। যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদেরকে কথা বলে মানানো যাচ্ছে না, সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি। কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে কেউ গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে। যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে, জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয় তখন জুনিয়র অফিসারের গুলিটা সে গণহত্যাকারী মেজর জেনারেলের বুকেও চলে যেতে পারে। সুতরাং তারা দ্রুত অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে। এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে 626 জন গণহত্যাকারীকে পালাইতে সুযোগ করে দিচ্ছে। এরপর বাকি বাংলাদেশ কিভাবে করতেছে, ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে, বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না। রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা, ইন্ডিয়ান এজেন্সি এক পাশে এবং তাদের পাশে সেবাদাস যে গ্রুপ বাংলাদেশের, আর একটা হলো দেশপ্রেমিক ফোর্স, তারা প্রতিবাদ করছে না আমরা গুম করতে দিব না। রাস্তার উপরে প্রায় 1 ঘন্টা এরকম স্টাক হয়ে আছে, কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই, মাত্র পেরেছে তাদেরকে উদ্ধার করতে। দেখেন এখানে গুম কমিশন বলছে ঠোঁট অবশ করা ছাড়া সেলাই করে দেয়া, গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেয়া, গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা, উলাঙ্গ করে নারীর সামনে উপস্থাপন, নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেয়া এবং হাসাহাসি করা। এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাড চেয়েছে তারপরে বুকের উপর লাথি মেরেছে এক নারীকে। মেয়েদের শরীর থেকে ওড়না টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছো এভাবে বলে হাসি ঠাট্টা করা, হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান করতো, তখন উলঙ্গ করে 24 ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা, মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ঢালা, বিদ্যুৎ সংযুক্ত বালতিতে প্রস্রাব করতে বাধ্য করা। আপনারা জানেন কি অবস্থা হয়। ওয়াশরুমে 8 মিনিটের বেশি অবস্থান করলে মারধর, কিভাবে হত্যা করা হতো।